বেবি তুই আমাকে কিস করলি কেন? কেন জানো? তোমার ভালো লাগেনি? আসো আরেকটা দেই। কুত্তা তোর সাহস কত বড়, তুই আমাকে কিস করিস? তোর কখনো ভালো হবে না। ভালো কে চেয়েছে জান? আমার তো তুমি হলেই হবে, বারবি ডল। বাজে ছেলে, কুত্তা, হারামি, ইতর, গাধা, বাদর, হনুমান, তুই একটা আর কি। হোয়াট দ্য কথা জান? এই এটা আবার কি? হ্যাঁ, তুই একটা বাজে ছেলে আর কি। আরে জান, বাংলায় কও, বাংলায় কও। এত কঠিন কঠিন ভাষা বললে বুঝতে অসুবিধা হয়। কুত্তা, আমি তোকে বাঙালিতেই গালি দিচ্ছি, আর তুই বলছিস বাংলাতে কথা বলতে? কিন্তু আমার তো মনে হচ্ছিল তুমি অন্য কোনো ভাষায় আমার কাছে আদর চাইছিলে। কিন্তু এটা যে বকা, সেটা তুমি না বললে বুঝতেই পারতাম না সিনিয়র আপু। আমি সিরিয়াস মুডে আছি আর তুই মজা করছিস। আমি তোকে বকা দিচ্ছি আর তুই হাসছিস, বাজে ছেলে একটা। বেবি, তোমার মুখের কিসিটাও না এত সুন্দর লাগছে যে আজকে না শুনলে বুঝতেই পারতাম না কেউ কিস্তিগুলো এত সুন্দর করে দিতে পারে। তুই আসলে একটা বাজে ছেলে। সবাই সেটা বলে যান। এত ভালো আর ভদ্র হলে তোমার সাথে রোমান্স করব কি করে গো? হ্যাঁ। আসলে তোর লজ্জা শরম নেই, কাকে কি বলছি আমি? জান, লজ্জা তো নারীর ভূষণ, তাহলে আমার থাকবে কি করে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তুই তো লজ্জা শরম করে উঠেই গেছে না। আরে বাবা, এত লজ্জা পেলে তোমার মতো আগুনের সাথে প্রেম করা যায় নাকি? তার উপর আবার রোমান্স করব কি করে গো বেবি? থামদার, আর গভীরে যাওয়ার দরকার নেই। তুই তো দেখছিস সবাইকে সবটা ডিটেলেই বলে দিবি। বলবো না জান, বলবো না, করে দেখাবো। তুই কি করবি রে? হ্যাঁ, তুই কি করবি? কেন জান, জানো না বুঝি? কি করব গো? মানে তুই আমার কাছে আসছিস কেন? আমি আদরের কথা বলছি। আর তোমার কাছে কিসের জন্য আসি জানো না? তোমার ওই মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে। তুই একদম আমার কাছে আসবি না, তাহলে কিন্তু আমি চিৎকার করবো। আর চিৎকার করলে করো, সবাই বলবে বিয়ের আগেই আমাদের বাসর হচ্ছে, তাই তুমি এরকম চিৎকার করছো। বললাম তো আমি তোমাকে হেল্প করব। ঈশানের কথাতে নীলাশার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ও যখনই কান্না করার জন্য একটা চিৎকার দিতে যাবে, তখনই ঈশান ওর একটা হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর মুখের এক পাশে হাত দিয়ে ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। পাগলের মতো কিস করতে লাগলো ছেলেটা। ঈশানের এরকম কর্মকাণ্ডে স্তব্ধ হয়ে গেল নীলাশা। ঈশানের ডাকের রেসপন্স না করলেও ওকে বাধাও দিল না। দীর্ঘ 5 মিনিট পর ঈশা নীলাশার ঠোঁটের স্বাদ নেওয়া শেষ হলেই ওকে ছেড়ে দেয়। তখন মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলে, বাজে ছেলে একটা, তুই বারবার শুধু আমার ঠোঁটের উপরে অত্যাচার করিস। তোর কখনো ভালো হবে না, তুই কখনো বউ পাবি না, দেখিস তোর সাথে কেউ প্রেম করবে না। তোমার ঠোঁটে যে মিষ্টি, তোমার ঠোঁটের উপর রোমান্টিক না করলে আমার দিনটা ভালোই যায় না। আর শেষে আমার বউ হিসেবে তুমি হলেই হবে। তোমাকে ভালোবাসতে চাইছি। এখন জানো, তুমি রাজি হয়ে গেলেই সবটা ঠিক হয়ে যাবে। বলো না জানো, তুমি আমাকে ভালোবাসো? কুত্তা ছেলে, আমি তোকে কখনোই ভালোবাসতে যাবো না। ভালোবাসবে কিনা বলো, না হলে কিন্তু আরেকটা দিব। কথাটা বলেই একটু এগিয়ে যেতে নিলেই নীলাশার প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায়। তারপর সজোরে 2টা থাপ্পড় মেরে দেয় ছেলেটাকে। ঈশান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নীলাশার দিকে। তারপর একটু মুচকি হেসে গালে হাত বোলাতে বোলাতে বলল, তোমার হাতগুলো কি নরম জান? তোমার হাতগুলো কি তুলোর তৈরি নাকি? এত সুন্দর করে যে থাপ্পড় মারতে পারো সেটা তো জানতামই না। তোমার তো সব কিছুই আমার কাছে ভালো লাগে। নীলাশা ভেবেছিল ঈশান ব্যথা পেয়েছে, তাই ও রাগ করে এখান থেকে চলে যাবে। কিন্তু এখানে সেটা না করে উল্টো মুচকি মুচকি হাসছে। তাই ও এবার রাগী কণ্ঠে বলতে লাগলো, তুই কখনো ভালো হবি না। তুই সিরিয়াস কথাগুলোকে সব মজা ভাবে নিস, তাই না? দেখিস তোর লাইফটা পুরোপুরি মজা হয়ে যাবে। তুই কখনো ভালো থাকতে পারবি না। শুধু আমাকে টাচ করিস না, তোর বউ তোকে টাচ করতে দিবে না, দেখিস। অভিশাপ দিয়ে লাভ নেই জান, কারণ তুমিই তো আমার বউ হবে। আর তুমি আমার বউ হলে তো আমি কিছু করব না, সব সময় তোমাকে জড়িয়ে ধরে রাখবো। আর সব সময় তোমার ঠোঁটের মিষ্টি খাবো। তুই ছেলে একটা, তুই কি কখনো মানুষ হবি না? এই ছেলেটাকে মানুষ করতে তোমাকে চাই জান। তুমি আসলে আমি ঠিক হয়ে যাব। দেখো, তুমি শুধু আমার লাইফে এন্ট্রি নাও, দেখো আমি কতটা ভালো হয়ে যাই। সব সময় শুধু তোমাকে আদরের উপর রাখবো। আর এই শয়তানটা আমাকে পাগল করে দিবে। তুই থাক, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর ভুলেও আমার পিছনে ঘুরবি না। যদি আমাকে ফলো করিস
না তাহলে তোর একদিন কি আমার একদিন। নীলাশার রাগে সেখান থেকেই চলে গেল। আর ঈশান মুচকি মুচকি হাসতে লাগলো। এর মাঝে ঈশানের বন্ধুগুলো এসে ওর সাথে কথা বলতে লাগলো। এখানে কি হয়েছে আপনারা বুঝতে পারলেন না তো? নীলাশা কিন্তু ঈশানের থেকে 2 বছরের সিনিয়র। কয়েকটা দিন আগে নীলাশা এখানে ট্রান্সফার নিয়ে আসছে। আর প্রথম দেখাতেই ঈশান ওর প্রেমে পড়ে গেছে। তাই তো ঈশান ওর পিছনে পড়ে আছে। কিন্তু নীলাশা ওকে পাত্তা দেয় না, কারণ নীলাশা দেখতে প্রচণ্ড পরিমাণে সুন্দরী। আর তাই যে কোনো ছেলেই ওর উপর ফিদা হয়ে যায়। এই বিষয়টা ঠিক তেমনটাই হয়েছিল। কিন্তু ওকে মন থেকে ভালোবাসে, কিন্তু নীলাশা সেটা বুঝতে পারে না। আর বরাবর ঈশানের সিনিয়র আবু মেয়েগুলোর উপর একটু দুর্বলতা কাজ করে। তার উপরে যখন প্রিয় মানুষটা সিনিয়র, তাতে তো আরও কোনো কথাই নেই। তো সেদিনের মতো ক্লাসগুলো শেষ করে আবারও ছুটির পর নীলাশাকে কিছুক্ষণ বিরক্ত করে তারপর বাসার দিকে চলে আসে। বাসায় এসে কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। ঈশান কিছু না বলেই ভিতরে যেতে গেলে তখন ভাবি প্রশ্ন করে দিল, তোমার গালগুলো এরকম লাল কেন? কি হয়েছে ঈশান? ভাবির কথাতে ঈশান গালে হাত দিল। বুঝতে পারল নীলাশা থাপ্পড় মেরেছিল, তাই হয়তো এভাবে লাল হয়ে আছে। তাই ও কথা ঘোরানোর জন্য বলল, কই না তো ভাবি, এমনিতেই মনে হয় রৌদ্রের মধ্যে এসেছে তো, তাই হয়তো লাল হয়ে আছে। কিন্তু আমার তো মনে হচ্ছে কেউ তোমাকে সজোরে কয়েকটা লাগিয়ে দিয়েছে, সেজন্য এরকম ফর্সা গালটা লাল হয়ে আছে। কে আমার দেবরের গায়ে হাত দিয়েছে বলো? তার একদিন তো আমার একদিন। আরে ভাবি, তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ, তেমন কিছু হয়নি বললাম তো। ঠিক তো? আরে বাবা, হ্যাঁ ঠিক আছে। তাহলে বিশ্বাস করলাম, যাও গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। ভাবির কাছ থেকে ঈশান কোনো রকমে ছুটে পালিয়ে গেল, কারণ ভাবি ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, নিজের ভাইয়ের থেকেও বেশি। নিজের ছেলে মনে করে, সেজন্য ওর কিছু হলে সেটা বুঝতে পারে। ঈশানের কখনো যদি জ্বর হয় কিংবা শরীর অসুস্থ হয়, আব্বু আম্মুর থেকে বেশি টেনশন ভাবি করে। আর এমনকি কান্না পর্যন্ত করে দেয়। তাই কিছু হলে ভাবি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে। রুমে এসে ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে হঠাৎ করে নীলাশার কথা মনে করলো। দেখি আমার জানটা বাসায় পৌঁছেছে কিনা, একটু জ্বালাই ওকে। এসব কথাটা ভেবেই তারপর নীলাশার নাম্বারে আবারও কল দিল। একবার বাজতেই ওপাশ থেকে কলটা রিসিভ করলো। আর সাথে সাথে ঈশান বলতে লাগলো, জানো আমার সিনিয়র বেবিটা কি বাসায় পৌঁছেছে? তো তুই আবার আমাকে ফোন দিয়েছিস? তোকে না বলেছি তুই আমাকে কল করবি না আর ডিস্টার্ব করবি না, তাহলে কিন্তু। আমি জানি তো, তাহলে তুমি কিছু করতে পারবে না, কারণ আমি ডিস্টার্ব করলে সেটা তোমার আরও ভালো লাগে। তুমি চাও আমি তোমাকে সব সময় ডিস্টার্ব করি, সব সময় তোমার পেছনে পড়ে থাকে। না, আমি চাই না, কারণ আমি তোকে সহ্য করতে পারি না। আর তুই আমার থেকে জুনিয়র, তুই যেটা চাস সেটা কখনোই সম্ভব না। তাই প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না। সত্যি তো, আমি দূরে সরে গেলে তুমি ভালো থাকবে তো? আমি তোমাকে ডিস্টার্ব না করলে ভালো থাকতে পারবে তো? ভালোবাসি কথাটা না বললে তুমি হ্যাপি হবে তো? হব। এখন দয়া করে যে কথাগুলো বলি সেটা কর, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তুমি কি মনে করেছো তোমার কথাতে আমি তোমার পেছন ছেড়ে দেব? কখনোই না। আমি তোমাকে কখনোই ছাড়বো না। তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তাই কখনোই তোমার পিছু থেকে সরবো না, কিছুতেই না। উফ, এই শয়তানটা আমাকে জ্বালিয়ে মারবে। তোর কখনো ভালো হবে না, দেখিস কুত্তা হরামি। তুই আমাকে আর কখনো কল করবি না, তাহলে কিন্তু আমি। তাহলে কি তাহলে কি সর্বোচ্চ ব্লক করে দিতে পারবে? এর থেকে তো বেশি কিছু করতে পারবে না। ব্লক করলে কি তুই আর আমাকে নাম্বারটা খুঁজে পাবে না? নাকি প্রত্যেক দিন নতুন নতুন নাম্বার থেকে কল করিস? তাহলেই বোঝো তোমাকে কতটা ভালোবাসি, যে তোমার ভয়েসটা না শুনে একটা মুহূর্ত থাকতে পারি না। প্লিজ জান, একটাবার অ্যাকসেপ্ট করে নিলেই তো হয়। আর কখনো এরকম ডিস্টার্ব করবো না, দেখো। তুই হলি একটা আছুলা বাস। আমাকে তোর মতো একটা বাস কাঁধে নেওয়ার ইচ্ছে নেই আমার। আমি তো তোকে বলেই দিয়েছি, তোকে ভালোবাসাটা কখনোই আমার পক্ষে সম্ভব না। কিন্তু কেন? আমি সেই কারণটাই জানতে চাইছি। কারণ আমি তোর থেকে সিনিয়র, আর আমি একটা সিনিয়র মেয়ে হয়ে তোর সাথে কি করে প্রেম করি? থুর বাবা, তুমি সেই একটা মাস আগে থেকেই এইসব কথা বলছো। সিনিয়র জুনিয়রে কি প্রেম হয় না নাকি? হ্যাঁ,
নাকি তাদের বিয়ে হয় না বলো তো? তোমার আর আমার জুটিটা দেখেছো? কলেজের সবাই বলে আমরা নাকি কিউট কাপল। তাহলে তুমি আমাকে মেনে নিতে পারছো না কেন তোমার পাশে? হ্যাঁ, জানি না, তবে আমি চাই না তোকে ভালোবাসতে। তাই প্লিজ আমাকে আর ডিস্টার্ব করিস না। উল্টোপাল্টা কিছু বলে দিলে না, তখন তোরই খারাপ লাগবে। তোমার যা ইচ্ছে তুমি বলতে পারো, কারণ তোমার অধিকার আছে। তোকে বোঝাতে কি আমি পাগল হয়ে যাব? পাগল না জানো, পাগলি। নীলাশা রেগে ফোনটা কেটে দিল। ঈশান ফোনটা রেখে তারপর দুপুরের খাবারটা খেয়ে এসে একটা জম্পেশ ঘুম দিল। বিকেলে বন্ধুদের ফোন পেয়ে আড্ডায় চলে গেল। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর সন্ধ্যার দিকে বাসায় ফিরে কলিং বেল দিতেই দুপুরের মতো ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি কিছু বলে ওঠার আগেই ঈশান রুমের দিকে গেল। তারপর যখনই রুমের সামনে আসতে যাবে কারোর সাথে একদম মুখোমুখি সংঘর্ষ হলো। আর সংঘর্ষটা এতটাই জোরালো হলো, অপর পাশে যে ছিল তাকে নিয়ে ঈশান একদম নিচে পড়ে গেল। ঈশান যার উপরে পড়েছে তার শরীরটা এত নরম যার জন্য বুঝতে পেরেছে এটা কোনো মেয়ে হবে। আর অনিচ্ছাকৃত ওই মেয়েটার উপর পড়ার সাথে সাথে ঈশানের ঠোঁট জোড়া ও ঠোঁটের সাথে লেগে যায়, যার জন্য ঈশানের মনে হচ্ছে এই ঠোঁট জোড়ার স্পর্শ ওর বহুদিনের পরিচিত। ঈশান মেয়েটার দিকে তাকালো, আর যাকে দেখলো তাকে দেখে যেন পুরো অবাক হয়ে তাকিয়ে রইল। কারণ যে মেয়েটার উপরে আছে সেটা আর কেউ নয়, নীলাশা। এবার নীলাশা ওকে দেখে চোখ বুজে একটা চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, ও মা গো, আমার কোমরটা গেল গো! কোন হাতি আমার উপরে পড়েছে রে? নীলাশার এরকম কথাতে ঈশানের ঘোর কাটে। ও তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায় আর তারপর নীলাশার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, সরি, আমি দেখতে পাইনি। ঈশানের কথাতে নীলাশার চোখ খুলে ওর দিকে তাকায় আর ওকে দেখে যেন আকাশ থেকে পড়ে, তাই বলতে শুরু করে, উত্তর তুই? তোর সাহস কি করে হয় তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিস? সে একই প্রশ্ন তো আমারও। তুমি এখানে কি করছো? আমি এখানে কেন? আমি এখানে কেন এসেছি সেটা তোকে বলতে হবে? সেটা তো জানতেই হবে, কারণ আমার বাড়িতে আসছো আর আমাকে বলবে না তুমি এখানে কেন? আমি কি ফুল দেখছি নাকি? তুমি নাকি আজকে অন্য কোনো বাড়িতে চলে আসলা, যার জন্য ফুল করে তোমাকে দেখছি? বিষয়টা কি হলো বলো তো জানো? দেখ, তুই আমাকে একদম উল্টোপাল্টা নামে রাখবি না। আর আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন এখন সেটা বল, না হলে কিন্তু তোর খবর আছে। আমি তোমাকে ধাক্কা মারলাম কখন? তুমি তো আমার রুম থেকে বের হয়েছিলে আর তখনই মুখোমুখি সংঘর্ষ হলো। কিন্তু এটা বলো, তুমি এখানে কেন আসছো? সব কথার জবাব আমি তোকে দেবো কেন? আমি তোকে জবাব দিতে বাধ্য নেই। তুই এখানে কেন সেটা বল। কারণ এটা আমার বাড়ি, তাই আমি এখানে। কিন্তু তুমি এখানে কি করছো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। নাকি তোমার আব্বু আম্মুর সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো জানো? কি? তোর মতো বাজে ছেলেকে বিয়ে করতে যাবো আমি? আমার কি রুচিতে বাদ নেই নাকি গাধা কোথাকার? কি বললে? আমি গাধা? আমি গাধা হলে তুমি গাধি। তাহলে এই গাধির পেছনে পড়ে আছিস কেন? ওই যে বললে না আমি গাধা, ওই জন্য গাধা একটা গাধি চাই, সেই জন্য। এখন বলো, তোমাকে এখানে কেন দেখছি? তুমি কি সত্যি ভুলে চলে এসেছো নাকি কোনো কারণে আসছো বলো তো? ওদের ঝগড়া শুনে এবার ঈশানের ভাবি নিচ থেকে উপরের দিকে চলে আসে। তারপর ওদের দুজনকে কথা কাটাকাটি করতে দেখে এসে ওদের দুজনের সামনে দাঁড়ালো। তখন বলল, স্টপ, কি হয়েছে এখানে? এত হইচই কিসের? আর তোরা এভাবে রাগারাগি করছিস কেন? কি হয়েছে? ঈশান তোমাকে কি বলেছ? আর নীলাশা, তুই আমার দেবরকে কী সব বলছিস? কি? এটা তোর দেবর? এই বাদরটা তোর দেবর হলো কি করে? কেন, কোনো সন্দেহ আছে ও আমার দেবর? সন্দেহ আছে? আমি যদি আগে জানতাম যে ওর মতো একটা বাদর দেবর আছে তাহলে কখনোই এখানে আসতাম না। কিন্তু আমার দেবর তোর সাথে কি করেছে যার জন্য তুই ওর সাথে এভাবে রেগে কথা বলছিস? কি আর করবে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তারপর যেটা করেছে সেটা আমি বলতে পারবো না। বাজে ছিল। এই যে ম্যাম, আমি ইচ্ছে করে কিছু করিনি। আপনি আমার রুমে ঢুকেছিলেন আর চোখে না দেখে বের হয়েছিলেন, আর তখনই এরকম একটা দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনা মানে কি হয়েছে বলতো? আর ঈশান, কি বলছো তুমি? তুমি নীলাশাকে চেনো? আর তুমি জানো ওকে? তুমিও নীলাশার সাথে এভাবে কথা বলছো কেন? দুর্ঘটনা মানে বুঝতে পারছো না?
ধাক্কা লেগেছে আর উনি আমার নিচে আর আমি ওনার ওপরে পড়েছিলাম। তারপর যেটা হবে সেটাই হলো আমাদের মাঝে আর কি। ঈশান কথাটা বলেই শেষ করতে পারল না। তার আগেই নীলাশা ঈশানের মুখটা চেপে ধরল আর বলতে লাগলো, বাজে ছেলে, তোকে কেউ ডিটেলস বলতে বলেছে? ছি, তোর মতো বাজে ছেলে আমি একটাও দেখিনি। এটা তোর দেবর, তুই এটা আমাকে আগে বলবি না? তাহলে আমি কখনো এখানে আসতাম না। আগে তুই ওর মুখ ছাড়া, আমি তারপর বলছি। আগে তুই এসে বস, তারপর আমি তোদের বলছি। আর ঈশান, তুমি আমার বান্ধবীটার সাথে কি মিসবিহেভ করেছো, যার জন্য আমার বান্ধবীটা এইভাবে রেগে আগুন হয়ে আছে? ঈশান কোনো কথা বলতে পারছে না, তাই নীলাশা ঈশানের মুখ চেপে ধরে আছে। এই জন্যই করতে লাগলো। নীলাশা ছেড়ে দিলে তখন ঈশান হাঁপাতে লাগলো। ভাবি, আমি আবার কি করলাম? আর ভাবি, এই মেয়েটা কে বলুন তো? এখানে দেখছি কেন? হ্যাঁ, নতুন কাজের মেয়েটি রেখেছেন নাকি? হ্যাঁ, কুত্তা, তোর কত বড় সাহস তুই আমাকে এইসব কথা বলিস? কথাটা বলতেই ঈশানকে মারতে দেরে গেল। তখনও সারা এসে ওদের সামনে দাঁড়ালো আর ওকে আটকে দিয়ে বলতে লাগলো, চুপ, একদম চুপ। ঈশান, তুমি জানো ওকে? তুমি ওর সাথে এসব কি কথা বলছো? ভাবি, ওইটাই তো জানতে চাইছি, উনি কে? আর এমন রেগে আগুন হয়ে থাকেন নাকি সব সময়? ও আমার বেস্ট ফ্রেন্ড নীলাশা, আর নীলাশা ও আমার দেবর ঈশান। এই গাধাটা তোর দেবর বুঝতে বাকি নেই, শোন। আর দুলাভাই তো অনেক ভদ্র সভ্য আর কত ভালোভাবে কথা বলে, কিন্তু তার ছোট ভাইটা যে কত দুষ্টু আর কত বাদুর সেটা তো জানতাম না। ভাবি, উনি কিন্তু আমাকে ইনসাল্ট করছে। ইনসাল্ট করবো? তোর আবার কোনো মান সম্মান আছে নাকি? বাসায় একজন গেস্ট এসেছে, তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো জানিস না। আমি আবার কি করলাম? দেখুন, আমি কি আপনাকে... তুমি কিছু করনি। এখন আমার বান্ধবীটাকে সরি বলে দিয়ে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু রেগে গেলে আমি ওকে সামলাতে পারবো না। তখন বুঝতে পারবে ও কী থেকে কি উল্টাপাল্টা করে ফেলবে, তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না। কিন্তু ভাবি, আমি তো কিছুই করিনি, উল্টো উনি কিভাবে হাঁটছিল আর তখনই তো... দেখেছিস সারা, তোর দেবরটা কত বেয়াদব। গেস্ট এসেছে, সিনিয়র পার্সনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। তোর সাথে কি সবসময় এভাবে কথা বলে? আমার ভাবির সাথে আমি যেভাবে ইচ্ছে কথা বলি, তাতে আপনার কি বজ্জাত বেডি? হ্যাঁ হ্যাঁ, ভাবিটা তো তোর একার, আমরা তো কিছুই না। আমরা বান্ধবীদের থেকে তো তোদের থেকে বিক্রি করে দিয়েছি না। সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এখন আমার ভাবি আর আমি জানি না। ভাবি আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আশা করাই যায়, কারণ ছাড়া তোমার মতো বাদর ছেলেকে ভালো না বাসলে কাকে বাসবে শুনি? তার উপরে তুমি তার দেব, তাহলে আর পাই কি? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ভাবি, তুমি কিছু বলবে না? এই কুত্তা, ভাবি কি বলবে রে? তুই যেটা করেছিস তারপর তোর ভাবি আর কি বলবে শুনি? আমি কুত্তা? আমি কুত্তা হলে আপনি কুত্তি, খাবা কুত্তি। কুত্তা, তোর সাহস কি করে হয় আমাকে কুত্তি বলার? দাঁড়া, তোর তো হচ্ছে। কথাটা বলেই নীলাশা ঈশানকে তাড়া করতে লাগলো। তখন ঈশান গিয়ে ভাবির পিছনে দাঁড়ালো। ভাবি ওকে আড়াল করে বলতে লাগলো, উফ, তোরা একটু থামবি? কি শুরু করেছিস? আর নীলাশা, তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? ও তোর থেকে একটু ছোট মানুষ, ভুল করে কিছু বলে ফেলেছে, তার জন্য এভাবে রেগে যেতে হয়? তুই সব জায়গায় রাগ দেখাস। ও বিয়ে করলে এখন ছেলের বাপ হয়ে যাবে, আর তুই কিনা বলছিস তোর দেবর ছোট? এখন আমাদের ভুলে যাওয়া হচ্ছে, এখন দেবরের পক্ষ নিচ্ছ? বাহ, জানতাম বিয়ে হলে সবাই এভাবেই পাল্টে যায়। ধুর, তুই কী সব বলিস? আগে আমার কথাটা তো শোন। আমি তোকে বলেছি বলে যে তোকে শুধু বলবো তা কিন্তু নয়। ঈশান, তোমাকেও বলছি। ঈশান, তোমাকেও বলছি না আমার কিউট গোলুমোলু এই পাগলি বান্ধবীটাকে সরি বলতে? তুমি এখনও দাঁড়িয়ে আছো যে তুমি সরি বলবে কি না? কিন্তু ভাবি, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে সরি বলতে যাব কেন? তুমি বলবে কি না? ভাবি, রাগ করছো কেন? বলছি তো সরি। আর আপনাকে বলি, একটু দেখে শুনে চলবেন। শুধু শুধু আমাকে বকা খাওয়ালেন, আর তার উপর কী সব উল্টাপাল্টা নামে ডাকলেন। তোকেও বলি, তুই ঠিকঠাকভাবে চলাফেরা করবি, না হলে এরপরে ঠ্যাং ভেঙে আমি হাতে ধরিয়ে দেবো। হ্যাঁ, তারপর আপনার কোলে করে চলাফেরা করব, তাই তো? তবে রে বেটা বজ্জাত। নীলাশা চলে যেতে ধরলেই তখন ভাবি হাতটা ধরে ফেলে আর নিজের দিকে ঘুরিয়ে তারপর মুখের এক পাশে হাত দিয়ে বলতে লাগলো, আরে মেরি বান্ধবী, এত রাগ কিসের? হ্যাঁ, ও একটু ছোট মানুষ,
একটু দুষ্টুমি করতে ভালোবাসে। ওর জন্যই এই বাড়িটা পুরো দিন মেতে থাকে। ওর জন্যই সবাই এত হাসি খুশি। ওর দুষ্টুমি খুনসুটি আছে বলে আমরা এত হাসি খুশি থাকতে পারি। আর তুই রাগ দেখাচ্ছিস? তোর দেবরটা কিন্তু দুষ্টুর সাথে একদম প্রচণ্ড পরিমাণে ফাজিল। ও কিন্তু কী সব উল্টাপাল্টা কথা বলে ফেলে। বিকজ ওকে আমার থেকে দূরে দূরে থাকতে বলবি, না হলে কিন্তু। তুই সবসময় এভাবে রেগে যাস কেন? ও তো একটু দুষ্টুমি মজা করতে ভালোবাসে। তুই থাক, তুইও বুঝতে পারবি। কারণ ও সবসময় এই বাড়িটাকে মাতিয়ে রাখে। তোদেরও দুষ্টুমিগুলো ভালো লাগলেও আমার কাছে ভালো লাগে না, কারণ তোর দেবর একটা বদমাইশ। দাঁড়া দাঁড়া, তুই এত কিছু বলছিস কি করে? তুই জানলে কি করে যে ও একটা বদমাশ? নীলাশা কলেজের দুষ্টুমিগুলোর কথা সব স্যারের কাছে বলল। এই যে অন্যরকম একটা কথা বলল, কিন্তু যখন ভাবির এরকম প্রশ্ন অনেকটা বিব্রত বোধ করলো, তাই কথাটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য বলতে লাগলো। তোর এই বান্ধবীটাকে যে না কাউকে প্রথমবার দেখলেই বুঝতে পারে সে কেমন কি আর কেমন তার বিহেভিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বুঝতে হবে না। এখন চল আমার সাথে কিছু খেয়ে নিবি। সে কখন তো আসছিস, নাস্তাও করলি না। নীলাশা মনে মনে ভাবতে লাগলো। সারা, তুই যদি জানতি তোর দেবর কী লেভেলের দুষ্টু আর ফাজিল, তাহলে কখনো এভাবে কথা বলতি না। ওর জ্বালায় আমি কলেজে ঠিকঠাক মতো ক্লাসও করতে পারি না, সব সময় আমার সাথে দুষ্টুমি করে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর সবাই ডাইনিং রুমে বসে গল্প করতে লাগলো। ঈশানের ভাইয়া নীলাশার খোঁজ খবর নিতে লাগলো। অন্যদিকে ঈশান ভাবতে পারছে না যে নীলাশা ভাবির বান্ধবী হলো কী করে, কারণ বিয়ের সময় ওকে একটাবারের জন্য দেখেনি, আর দেখবে কী করে। ঈশান হঠাৎ করেই আপুর ব্যবসার কাজে দেশের বাইরে গিয়েছিল, আর তার মাঝেই আব্বু হঠাৎ করে তার বন্ধুর মেয়ের সাথে বড় ছেলের বিয়েটা ঠিক করে, আর একদিনের মধ্যেই সব কিছু হয়ে যায়। তারপরে ঈশান অনেকটা মন খারাপ করেছিল যে ওর বড় ভাইয়ের বিয়েটাও দেখতে পেল না, কিন্তু তারপরে ওর ভাবিকে দেখার সাথে সাথেই ভাবি যখন ওকে ভাইয়া বলে ডেকেছিল, তখন ওর সব রাগ উড়ে গিয়েছিল। ঈশান ভেবেছিল নিজে পছন্দ করে ওর ভাইয়ের বউ আনবে, কিন্তু যখন রাগ করেছিল, যখন ভাবিকে দেখে আর রাগ করে থাকতে পারেনি। ভাবিকে নিজের বোনের মতোই দেখে, আর ভাবি ওকে ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে, কারণ নিজের ছেলের মতো দেখে, তাই ও দুষ্টুমি খুনসুটিগুলো সবটাই মেনে নেয়। তারপর ঈশানের যদি কিছু হয় তাহলে তো আর কথাই নেই। ওরা ভাবি সারা রাত ঘুমোতে পারে না, কান্নাকাটি পর্যন্ত করে, কারণ একটা ভাই নেই। এদিকে খাবার টেবিলে ভাইয়ের সাথে টুকিটাকি কথা বলছে, আর ঈশান বারবার নীলাশাকে চোখ মারছে, যার জন্য নীলাশার খুব বেশি অস্বস্তি ফিল হচ্ছিল। ও রাগ হয়েছিল। এরপর মনে হচ্ছিল ওকে এখনই কানের নিচে 2-3টা লাগিয়ে দিতে। তারপরেও নিজেকে স্বাভাবিক করে নিয়ে চোখের ইশারায় ওকে ওকে পছন্দ করলো। এই ফাজিল ছেলে, বারবার বারবার চোখ মারছো কেন? তোমার ভাইয়া কি ভাববে? জান, কই যাও তুমি? এভাবে রাগ করো কেন? তোমাকে না আজকে দেখতে হেব্বি লাগছে। মাইরে, একটু কাছে আসবে আমার? না মানে তোমার ওই মিষ্টি ঠোঁটের পরশ নিতাম আর কি। আসলে খাবার খেতে গিয়ে অনেক ঝাল লেগেছে। যদি তোমার ওই মিষ্টি ঠোঁটের পরশ পাই তাহলে তো। ঈশানের কথায় নীলাশার রাগে গজগজ করতে করতে বলে। বাজে ছেলে, তুই কখনো ভালো হবি না। তোর তো সবসময় শুধু লুচুগিরি করারই ধান্দা। তুই আমাকে কাছে পেলেই ওসব ইয়ে টিয়ে করবি। এই এটা আবার কি জিনিস? আমি তো বুঝতেই পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো না যেন। সত্যি বুঝবি কেমন করে? তুই তো একটা ছোট বাচ্চা, ফিরার খাস তুই। আমি এত কিছু বুঝতে চাই না জান। কই যাও? শোনো না, একটু দেখা করো না আমার সাথে একা। না, একদম না। আমি তোর সাথে কখনো দেখা করবো না, ভুলেও না। তোর মতো একটা লুচুর সাথে দেখা করলে তুই সবসময় শুধু আমার সাথে উল্টোপাল্টা কাজ করবি। গার্লফ্রেন্ডের সাথে রোমান্স না করলে কার সাথে করবো জান? প্লিজ দেখা করো না, না হলে কিন্তু বললাম তো দেখা করবো না। তুই এখান থেকে যা, আমাকে ডিস্টার্ব করিস না। প্লিজ জান দেখা করো না, না হলে কিন্তু। কিন্তু কি শুনি, যদি বারবার এরকম ডিস্টার্ব করিস তাহলে কিন্তু তোর আব্বু ভাইয়াকে বিষয়টা বলতে বাধ্য হবো। তখন কি খুব ভালো হবে? বলো, তাতে আমার কি? আমিও বলে দেব তোমার সাথে আমার সব হয়ে গেছে, আর এখন তুমি প্রেগনেন্ট, তখন বুঝতে পারবে কেমন লাগে। কি বাজে ছেলে, কি সব কথা বলে! আপনারা কি ভাবছেন ওরা ইশারায় কথা বলছে?
এত কিছু বোঝা যাচ্ছে কি করে? ঈশান হাতের ইশারায় নীলাশাকে সবটা বুঝিয়ে দিয়েছে। ঈশানের কথা মতো সেখানে থাকলো না, ছাদে চলে গেল। তারপর ঈশান গিয়ে নীলাশাকে কল করলো, কিন্তু নীলাশা আসছে না। আব্বু, ভাইয়া আর আম্মুর সাথে কথা বলছে, তাই বারবার ফোনটা কেটে দিয়েছিল। এবার ঈশান মেসেজ করলো, জান, তুমি যদি না আসো না 5 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু আমি ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করব। সুইসাইড নোটে তোমার নামটা লিখে দিয়ে যাব, বুঝতে পেরেছো? নীলাশা সেটা স্বাভাবিকভাবেই নিল। পরক্ষণে নীলাশার মনে হলো যখন সুইসাইড নোটে ওর নামটা লিখে দিয়ে যাবে, এ কথাটা ভাবতেই সাথে সাথে নীলাশার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আর দেরি না করে ওয়াশরুম যাওয়ার নাম করে তাড়াহুড়ো করে উঠে ছাদের দিকে চলে গেল। ছাদে গিয়ে দেখলো ঈশান রেলিংয়ে হেলান দিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। নীলাশা আসার সাথে সাথেই ঈশান এসে সামনে দাঁড়ালো। নীলাশা কিছু বলে ওঠার আগেই ঈশান বলতে লাগলো, জান, তুমি এত দেরি করলে কেন? এই কুত্তা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? তোর মতলবটা কি? হ্যাঁ, আরে বাবা, শোনো না, আজকে তোমাকে পুরো আগুন লাগছে, পুরো হট লাগছে, মনে হচ্ছে। কিসব কথা, বাজে ছেলে একটা, তোর কখনো ভালো হবে না। আরে বাবা, গার্লফ্রেন্ডকে তো এসব কথা বলা যেতেই পারে, তার উপর তোমার ঘুমোটা দেখে না আজকে আমার তো একদম লোভ লেগে যাচ্ছে। নীলাশার কোমর বেশ খানিকটা উন্মুক্ত হয়ে আছে, কারণ এছাড়াও ওকে একটু আগে শাড়ি পরিয়ে দিয়েছিল, যার জন্য এরকমভাবে ওর পেটটা অনেকটাই দেখা যাচ্ছে। নীলাশার সাথে সাথেই শাড়ির আঁচল দিয়ে ঢেকে ফেললো আর বলতে লাগলো, আসলে তুই একটা বাজে ছেলে। তুই বাজে ছেলে না হলে সব সময় এভাবে আমার দিকে কোনো নজরে তাকাতি না। আমার প্রপার্টির দিকে আমি তাকাবো, তাতে তোমার কি? হ্যাঁ, আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সব কিছুর উপর শুধু আমারই অধিকার আছে, বুঝতে পেরেছো? আমি কি তোর রেজিস্ট্রি করা জিনিসটা কি, দুষ্টু ছেলে? আসলে তুই আমাকে এখানে ডেকেছিস কেন সেটা বল। বারবার এভাবে ভয় না দেখিয়ে বল এখানে কি জন্য ডেকেছিস। আমি এখানে থাকতে পারবো না বেশিক্ষণ, সারা আবার আমাকে খুঁজতে আসবে। এসব কেন বলছি তুমি জানো না জান? তোমার সাথে রোম্যান্স করতে নাকি? হ্যাঁ, তোমার সাথে আমার কথা বলতে অনেক ভালো লাগে, এই জন্য আমি তোমাকে ছাদে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো তো লাগবেই। খুশিতে আমার নাচতে ইচ্ছা করে, তুই জানিস না? তুই আমার কাছে আসলে আমার অসহ্য লাগে, তুই বারবার শুধু আমাকে ডিস্টার্ব করিস। শোন, এসব নাটক না করে এখন এখান থেকে যা। আর বারবার যদি এখানে ডিস্টার্ব করিস তাহলে কিন্তু আমি তোর ভাইয়াকে উল্টোপাল্টা কিছু একটা বলে দেবো, বুঝিয়ে দেবো, তখন বুঝতে পারবি কেমন লাগে। বলো, তোমাকে বারণ করেছি আমি? শোনো, তুমি যত তাড়াতাড়ি আব্বু আম্মুর কাছে বলবে, তত তাড়াতাড়ি আমি আব্বু আম্মুকে বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তখন বুঝতে পারবে কি হয়। উফ, এই বাজে ছেলেটার জন্য আমি মরেই যাব। থাক তুই, আর কখনো আমাকে এভাবে ডিস্টার্ব করবি না। আর যদি করিস তাহলে কিন্তু আমি তোর বাসা ছেড়ে চলে যাব। যাও তো দেখি, তোমাকে কে যেতে দেবে শুনি। একবার যখন তোমাকে বাসার মধ্যে পেয়েছি, তাহলে তোমাকে আম্মু ডাক না শুনিয়ে ছাড়বই না। ঈশানের কথাতে ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল। একটা মুচকি হাসি দিয়ে ওর একটা হাত ধরে বুকের উপরে ফেললো, তারপর কোমর জড়িয়ে ধরলো। নীলাশা ছোটার চেষ্টা করলে ওর মুখে একটা ফু দিতেই সাথে সাথেই ওর চোখ জোড়া বন্ধ করে নিল নীলাশা। আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো অনবরত কাঁপছে। ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ভালোবাসি পাগলি, বিশ্বাস করো, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া, নিঃস্ব হয়ে যাব। তুমি আমার লাইফ থেকে হারিয়ে গেলে। একটাবার বিশ্বাস করে দেখো, শুধু তোমাকে ভালোবাসবো, কখনোই ছেড়ে যাব না। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, প্লিজ আমাকে ছাড়ো। এরকম পাগলামি করো না তুমি, প্লিজ। কেন বুঝতে চাইছো না? এই ভালোবাসাটা সম্ভব না। যেখানে আমি তোমার থেকে 3 বছরের সিনিয়র, সেখানে তোমাকে ভালোবাসা আমার পক্ষে কি করে পসিবল? আমার আব্বু আম্মু মেনে নেবে না, তোমার বাসায় কেউই মেনে নেবে না। প্লিজ তুমি এভাবে পাগলামি করো না। সমস্যা কি শুধু এটাই যে আমার বাসার কেউ মেনে নেবে না, তোমার বাসার কেউ মেনে নেবে না? হ্যাঁ, জানি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। প্লিজ এরকম পাগলামি করো না, তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তুমি গিয়ে দেখো, আমি তোমাকে ঠিক ধরে নিয়ে আসবো। তুমি কি পারবে আমাকে ছেড়ে দূরে থাকতে? আমি জানি তুমি এই কয়েকটা দিন আমাকে একটু হলেও ভালোবাসতে পেরেছো। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, থাকতে পারবো না তোমাকে ছাড়া, সত্যিই মরে যাব। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, তোমাকে প্রথমবার ভালোবেসেছি।
তাই তোমার কাছে আসি বারবার, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না। থাকতে পারবো না তোমাকে ছাড়া। প্লিজ এভাবে দূরে সরিয়ে দিও না। ঈশান কেউ দেখে ফেলবে আমাদের, প্লিজ এরকম পাগলামি করো না। নীলাশা চোখ জোড়া বন্ধ করে কথাগুলো বলছে, কিন্তু ওকে একটাবারও সরানোর চেষ্টা করছে না। ঈশান বুঝতে পারলো নীলাশাকে শান্ত করার একটাই উপায় আছে, তাই ও ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। সাথে সাথেই নীলাশা স্তব্ধ হয়ে গেল। ওর ইচ্ছে করছে ঈশানের সাথে রেসপন্স করতে, কারণ যখনই ওকে ঠোঁটের স্পর্শগুলো দেয় তখন ওর মনে হয় ও অজানা এক রাজ্যে হারিয়ে যাচ্ছে। ওর শরীরের মধ্যে এক প্রকার শিহরণ বয়ে যায়, নিজেকে সরানোর চেষ্টা করতে পারে না। অনুভূতিটা এতটাই বেশি ওর মাঝে কাজ করে, যার জন্য মনে হয় বারবারই ঈশানকে ভালোবাসতে, কিন্তু কেন জানি এক বাধার কারণে পারে না। হয়তোবা সেটা এই সিনিয়র জুনিয়রের একটাই কারণ, নীলাশা রেসপন্স করছে না। ঈশান 10 মিনিট ধরে তার ঠোঁটে স্বাদ নিল। তারপর একটা সময় নীলাশা নিজেকে সরানোর চেষ্টা করছে না দেখেই ঈশান নিজেই ওকে ছেড়ে দিল। তারপর মুখের এক পাশে হাত দিয়ে ওর কপালের সাথে নিজের কপালটা ঠেকিয়ে বলতে লাগলো, ভীষণ ভালোবাসি গো, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। থাকতে পারবো না তোমাকে ছাড়া। হয়তো তুমি আমাকে জুনিয়র বলে ভালোবাসতে পারছো না, কিন্তু দেখো একটা সময় তুমিও আমাকে অনেক বেশি ভালোবাসবে, আমাকে নিজের করে পেতে চাইবে। হয়তো সেই সময়টা আসতে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু আমাকে তুমি তোমার থেকে দূরে সরিয়ে দিয়ে এমন করে কষ্ট দিও না প্লিজ। আমি না তোমার অবহেলাটা নিতে পারবো না। শুধু তোমাকে ভালোবাসি বলেই এতটা সহ্য করে আছে। না হলে তুমি ভাবির কাছে জিজ্ঞেস করে দেখো। অবহেলা তো দূরে থাক, কষ্ট জিনিসটাই কি কষ্টের আমি সেটা বুঝতেই পারি না, কখনো জানি না। শুধু তোমাকে ভালোবেসে আমি এত বেশি কষ্ট পাচ্ছি, তারপর আমি সেটা মেনে নিয়েছি। কারণ কেন জানো? আমার মনে হয় তুমি একটা সময় আমাকে খুব বেশি ভালোবাসবে, আমাকে ছাড়া তুমিও ভালো থাকতে পারবে না। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। নীলাশা নিজেকে ছাড়িয়ে নিল ওর থেকে, দূরে সরে গেল। তখনই নীলাশাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর পেটে 2 হাত রেখে স্লাইড করতে লাগলো। সাথে সাথে নীলাশা চোখ জোড়া বন্ধ করে নিল আর ঘন ঘন শ্বাস নিতে লাগলো। তারপর একটা কিস করে ফেললো, যার জন্য নীলাশা অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে। ওর হঠাৎ করে মনে পড়লো ঈশানকে ভালোবাসে না। ও আর দেরি না করে ঈশানকে ছাড়িয়ে নিল। তারপর ঈশান আবারও ওর হাতটা ধরতেই সাথে সাথে ঈশানের গালে 2টা থাপ্পড় মেরে দিল আর বেশ রাগী কণ্ঠে বলতে লাগলো, তুই কি কখনো ভালো হবে না? তোকে আমি বারবার বলছি আমি তোকে ভালোবাসি না, ভালোবাসি না, আর বাঁচতে পারবও না। তারপরেও তুই কেন বারবার আমার সামনে আসিস? তুই বুঝিস না আমার তোকে বিরক্ত লাগে, প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি আমি তোকে। আমি তোমাকে ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। আর তুমি আমাকে ঘৃণা করো না, আর ঘৃণা করলেও একটা সময় ঘৃণা ভালোবাসায় রূপান্তরিত হবে, দেখে নিও। আমি তোকে কখনোই ভালোবাসবো না। তুই কেন বুঝতে পারিস না তোকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না? কিন্তু কেন? আমি সেটাই জানতে চাই। প্লিজ আমাকে একটাবার বলো। জানি না, তুই যদি বারবার আমার সামনে এরকম আমাকে ডিস্টার্ব করিস তাহলে তোর বাসা ছেড়ে কেন এই শহর ছেড়েই আমি চলে যেতে হবে আমাকে। সেটা কি তোর জন্য খুব বেশি ভালো হবে? একটাবার যেহেতু দেখেছি, আমি তোমাকে ঠিক ফিরিয়ে আনবো। তোর সাথে কথা বলাটা না আমার ভুল হয়েছে, ইভেন এখানে আসাটাই আমার ভুল হয়েছে। আমি যদি আগে জানতাম যে সারার দেবরটা তুই, তাহলে কখনো এই বাসায় আসতাম না। নীলাশা কথাটা বলেই চলে গেল। ঈশান গালে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, যত পারো থাপ্পড় দিয়ে নাও প্রিয়, বিয়েটা একবার হতে দাও, তারপর দেখো রোমান্স করে সবটা পুষিয়ে দেব। তখন দেখবো কিভাবে আমাকে কষ্ট দাও, সেটা তোমাকে বোঝাবো। এভাবেই 3-4টা দিন কেটে গেল। এরই মাঝে নীলাশাকে ডিস্টার্ব করেনি, তাই নীলাশা ভেবেই নিয়েছে হয়তো ঈশান আর ওকে ডিস্টার্ব করবে না। আর এই কয়েকটা দিন নীলাশা কলেজেও যায়নি, বাসায় থেকেছে সারা অর্থাৎ ঈশানের ভাবি। বিষয়টা নিয়ে কেমন যেন সন্দেহ লেগেছে, কারণ ভাবির আশেপাশে যখন ঈশান ঘুরঘুর করে তখন ওদের সাথেই থাকে, আর কেমন যেন ঈশানের নীলাশার সাথে কথা বলার চেষ্টা করে। আর নীলাশা ততবারই রেগে যায়। ও বুঝতে পারছে না বিষয়টা কি হচ্ছে। তো প্রতিদিনের মতোই আজকেও নীলাশার রুমে বসেছিল, কিন্তু হঠাৎ করেই ওর মনে হলো এই সময়টাতেই যদি রুমে থাকে
ওই ছাগলটা নিশ্চয়ই এখানে আসবে আর ডিস্টার্ব করবে আমাকে। তার থেকে ভালো ছাদেই চলে যায়। নীলাশা কথাগুলো ভেবেই রুম থেকে বেরিয়ে তারপর ছাদে চলে গেল। আজ আর রাতের আকাশটা দেখতে লাগলো। ঠিক একটু পর ঈশানুর রুমে আসলো। নীলাশা সেখানে নেই। আর আর দেরি না করে সারা বাসা খুঁজতে লাগলো। তারপর হঠাৎ করে মনে হলো ছাদে তো দেখা হয়নি। তাই ঈশান গিয়ে দেখলো নীলাশা চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন ঈশান গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর একটা কিস করে দিল। সাথে সাথে ছাড়িয়ে নীলাশা বলতে লাগলো, কুত্তা হারামি, তুই কি কখনো ভালো হবি না? আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না নাকি? তোর বাসায় এসেছি বলে তুই বারবার এভাবে আমাকে টর্চার করবি? জান, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে ডিস্টার্ব করছি কোথায়? আমি তো তোমার কাছে আসি তোমাকে একটু আদর করার জন্য, আর তুমি এভাবে কথা বলছো আমার সাথে। হ্যাঁ বুঝছি, তুই বুঝিস না তোর স্পর্শগুলো আমার কাছে বিষের মতো মনে হয়। তুই কি বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি না? আমি বিশ্বাস করি না তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আর এত বেশি ভালোবাসো যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। কিন্তু তুমি আমাকে কেন জানি দূরে সরিয়ে দিতে চাইছো। তোর ধারণাটা ভুল। আমি তো বললাম আমি তোকে ভালোবাসি না। আমি বিশ্বাস করি না তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আমি সেটা প্রমাণ করে দিতে পারি। চাই না আমার প্রমাণ, তুই ছাড় আমাকে। আর কখনো আমার কাছে আসবি না। শোন, এরপর যদি তুই আমাকে ডিস্টার্ব করিস না, তাহলে আমি সত্যি এখান থেকে চলে যাব। আমি যদি প্রমাণ করে দিতে পারি তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে না, তখন কি হবে? ঈশানের কথায় নীলাশা মাথা নিচু করে নিল আর চুপ করে রইল। সে নিজেও জানে ও এখনও ঈশানের প্রতি কতটা দুর্বল হয়ে পড়েছে, কিন্তু কোনো এক কারণে ওকে ভালোবাসতে পারছে না। হয়তো ভালোবাসে কিন্তু সেটা বুঝতে পারছে না। নীলাশা কেন জানি চুপ করে আছে, নিজেও জানে না। এবার ঈশান এসে ওর মুখের দুপাশে হাত দিল। তারপর মুখটা তুলে ওর চোখের দিকে নিজের চোখগুলো রেখে বলতে লাগলো, আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি মেনে নেব। যদি বলতে পারো তুমি আমাকে ভালোবাসো না, আর কখনো আমি তোমার কাছে আসবো না। কেন? তোর চোখের দিকে তাকিয়ে বলতে হবে কেন? কেন আমি মুখে বলছি তাতে তোর বিশ্বাস হচ্ছে না? ছাড় আমাকে, আমি এখানে থাকবো না, চলে যাবো এখান থেকে। তুমি ভয় পাচ্ছ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে? তুমি আমাকে ভালোবাসো, কারণ তুমি আমাকে আমার থেকে বেশি ভালোবেসে ফেলেছো। আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি বিশ্বাস করে নেব। একটাবার, শুধু একটাবার বলো, আর কখনো ডিস্টার্ব করবো না তোমাকে। নীলাশা কথা বলছে না। ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি প্রমাণ করে দিচ্ছি তুমি আমাকে কতটা ভালোবাসো। জাস্ট একটা মিনিট ওয়েট করো। নীলাশা কথা বলতে পারল না। তার আগেই ঈশান ওর ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল। ঈশান কিস করে চলেছে, কিন্তু নীলাশা ছাড়ানোর চেষ্টাও করছে না। পাগলের মতো ঠোঁট জোড়া চুষে যাচ্ছে, মনে হচ্ছে কোনো চকলেট খাচ্ছে। অন্যদিকে সারা রুমে গিয়ে খেয়াল করে নীলাশার রুমে নেই। তখন সারা ভাবে অভ্যাস আছে রাতে ছাদের দাঁড়িয়ে আকাশ দেখা। সারা দেরি না করে রাতেই নীলাশাকে খুঁজতে ছাদে চলে গেল। তারপর গিয়ে যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ওদের দুজনকে যেভাবে দেখবে সারা সেটা কল্পনাও করতে পারেনি। এক প্রকার ঘোরের মধ্যেই আছে। সারার মাথায় যেন রাগ উঠে গেল। ঈশান কিনা শেষ পর্যন্ত বান্ধবীর সাথে, তার উপর ওর বাসায় আসার পর এরকম কিছু ভাবতেই সারার মাথায় রাগ উঠে গেল। চিৎকার দিয়ে বলল, ঈশান, ভাবির চিৎকারে দুজনকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। নীলাশার চোখ বড় বড় করে দরজার দিকে তাকালো। ঈশান খেয়াল করলো ভাবি রেগে আছে। ও কিছু বলতে যাবে তার আগেই ভাবি ঝড়ের গতিতে এসে ওদের সামনে দাঁড়ালো। একবার নীলাশার দিকে তাকাতেই ও মাথাটা নিচু করে নিল। এবার ভাবি ঈশানের দিকে তাকাতেই ঈশান কিছু বলতে যাবে তার আগেই ভাবি ঠাস ঠাস করে ওর গালে দুইটা থাপ্পড় মেরে দিল আর বলতে লাগলো, শেষ পর্যন্ত কিনা তুমি এরকম একটা কাজ করতে পারলে ঈশান, আমি সেটা ভাবতেও পারছি না। তুমি কিনা শেষ পর্যন্ত আমার বান্ধবীর সাথে এরকম একটা কাজ। ছি। ভাবি, বিশ্বাস করেন আমি তোমার বান্ধবীকে ভালোবাসি, আর নীলাশাও আমাকে অনেক বেশি ভালোবাসে। প্লিজ বিশ্বাস করো ভাবি। ঈশান কথাটা শেষ করতে পারল না। ভাবি আবারও একটা থাপ্পড় মেরে দিল ওকে আর বলতে লাগলো, চুপ, একদম চুপ। তোমার সাহস হয় কি করে
আমার বান্ধবীর নাম ধরে ডাকার? ও তোমার থেকে 3 বছরের সিনিয়র, আর তুমি কি না ওর নাম ধরে ডাকছো? আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি নীলাশা। তোর থেকে আমি এটা আশা করিনি। তুই কিনা শেষ পর্যন্ত ঈশানের সাথে। এ কথা ভাবতেও আমার লজ্জা করছে। বিশ্বাস কর সারা, আমি কিচ্ছু করিনি। তোর দেবর উল্টো আমাকে সবসময় আমাকে ডিস্টার্ব করে। এমনকি কলেজে যাওয়ার পরে তুই জানিস না, ও অনেকগুলো দিন ধরে আমাকে ডিস্টার্ব করে আসছে। এমনকি আমি জানতাম না যে ও তোর দেবর, তার আগে থেকেই ও আমাকে ডিস্টার্ব করে। আমি তোকে প্লিজ বলে দাও তুমি আমাকে কতটা ভালোবাসো। থাকতে পারবে না আমাকে ছাড়া, না হলে ভাবে আমাদের ভুল বুঝবে। প্লিজ। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সামনে বারবার এসব কথা বলছো। আর একটা কথা বলবে না তুমি? ভাবি, নীলাশা আমাকে সত্যি অনেক ভালোবাসে। তুমি ওকে জিজ্ঞেস করে দেখো। নীলাশা, ঈশান যেটা বলছে সেটা সত্যি? আর যদি সত্যি না হয় তাহলে কিন্তু এর জন্য তোদের অনেক শাস্তি পেতে হবে। বল আমাকে। ভাবির কথাতে নীলাশা এবার মাথাটা নিচু করে নিল। মাথাটা নিচু করে নীলাশা চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন ঈশান এসে ওর সামনে দাঁড়াতে গেলেই ভাবি ওকে সরিয়ে দিল আর বলতে লাগলো, ঈশান, তোমার বিহেভিয়ার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সামনে এ কাজ করার সাহস কী করে পাও? এতটা অধপতন হয়েছে তোমার? এসব বিষয়ে তোমার ভাইয়াকে বলতে হবে। ভাবি, নীলাশা তোমার বান্ধবী, আমাকে ভালোবাসে। বিশ্বাস করো, জিজ্ঞেস করে দেখো ওনাকে। নীলাশা কোনো কথা বলছে না। এতে বোঝা যায় ও তোমাকে ভালোবাসে না। যদি বাসতো সেটা বলতো। ও এতটাও বাচ্চা না যে আমার সামনে সেটা বলতে পারবে না। ভাবি, বিশ্বাস করো। চুপ, একদম চুপ। আর একটা কথা নয়, তোমার থেকে আমি এরকম কিছু আশা করিনি। তুমি কিনা শেষ পর্যন্ত আমার বান্ধবীর সাথে। ছি, আমার ভাবতে অবাক লাগছে। আমি কিনা তোমাকে নিজের ভাই না ছেলের মতো দেখতাম। তুমি এরকম একটা বাজে কাজ করলে। নীলাশা আমাদের বাসায় বেড়াতে আসছে, আর তুমি তার উপর এরকমভাবে তার নাম ধরে ডাকবে না। তোমার ব্যবহারে আমি আজকে শেষ পর্যন্ত কিনা তুমি এরকম একটা কাজ করতে পারলে। এসব যদি আব্বা আম্মু জানতে পারে তাহলে কতটা খারাপ ভাববে জানো? আর তার উপর যদি তোমার আব্বু আম্মু জানে তাহলে ওরা কি বলবে বলো? আমি আমার বান্ধবীকে ডেকে এনেছি, আর তুমি কিনা আমার বান্ধবীর সাথে এসব কাজ করছো। এতে সম্মানটা তোমাদের যাবে না, আমার যাবে। ভাবি। আর একটা কথাও বলবে না। এরপর থেকে তুমি আর আমাকে ভাবি বলে ডাকবে না। আমি ভুলে যাব তোমাকে কিনা আমি নিজের ছেলের মতো ভাবতাম। আর শেষ পর্যন্ত তুমি এরকম একটা কাজ করলে। আজকের পর আমি আর এই বাসায় থাকবো না। তুমি এই বাসায় থাকবে না। নীলাশা যতদিন বাসায় আছে ততদিন তুমি বাসাতে থাকবে না। না হলে আমি কালকে ওকে নিয়ে এখান থেকে চলে যাব। না না ভাবি, তুমি এরকম বলো না। তোমাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তুমি যদি আমার উপর রাগ করে চলে যাও তাহলে আমার থেকে বেশি কষ্ট আর কেউ পাবে না। ভাইয়া তোমাকে কত বেশি ভালোবাসে আমি সেটা জানি। তুমি যদি আমার উপর রাগ করে ভাইয়াকে ছেড়ে চলে যাও তাহলে ভাইয়া কখনো এই কষ্টটা ভুলতে পারবে না। সারা জীবন আমাকে দোষারোপ করে যাবে সবাই। তোমরা থাকো, আমি চলে যাব। আমি আর কখনো তোমার বান্ধবীর সামনেও আসবো না। দেখো, এমনকি ওনাকে ডিস্টার্বও করবো না। আমি বুঝে গেছি ভালোবাসাটা আমার জন্য না। আমি ভুল করেছি ওনাকে ভালোবেসে। যার প্রতিদান আমি আজকে পেয়ে গেছি। না হলে উনি একটাবার হলেও আজকে প্রকাশ করতো উনি আমাকে কতটা ভালোবাসে। আমি বুঝে গেছি একটা জুনিয়র ছেলে কোনোদিনও একটা সিনিয়র মেয়েকে ভালোবাসতে পারে না। এটা শুধু গল্পেই মানায়, বাস্তবে নয়। তুমি আর একটা কথা বলবে না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাড়ছে। ভাবির এরকম অদ্ভুত ধরনের বিহেভিয়ার দেখে ঈশান যেন আকাশ থেকে পড়ল। তারপরও ও কিছু বলতে পারল না। নীলাশার দিকে একটাবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর চলে গেল। নীলাশা মাথা নিচু করে আছে। ভাবি এসে কিছুক্ষণ পর মুখের দিকে তাকিয়ে থেকে তারপর সেখান থেকে চলে গেল। ঈশান রুমে এসে কোনো রকমে একটা ব্যাগটি নিয়ে রাতেই বাসা থেকে বেরিয়ে গেল। অন্যদিকে নীলাশা এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো, চুপ করে থাকাটা কি ঠিক হলো? কিন্তু আমি তো ঈশানকে ভালোবাসি না, তাহলে বলতে যাবো কেন? ও তো বারবার বলছিল আমি নাকি ওকে ভালোবাসি। যদি ভালোবাসতাম তাহলে কেন বলতে পারছিলাম না? আসলে কি তাই? আমি কি সত্যি ওকে ভালোবাসি? নীলাশা নিজেকে নিজেই প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু ওর কাছে কোনো উত্তর নেই।
অন্যদিকে ভাবি এসে রাগে বসে আছে। তখন ভাইয়া ওনাকে জিজ্ঞেস করে, সারা কি হয়েছে? তুমি এভাবে রেগে আছো কেন? কে কি বলেছে বলো। আমি যা করার তোমার ভাই করেছে। যেটা করেছে সেটা শুনলে তুমি অনেকটা রেগে যাবে আর বুঝতে পারবে তোমার ভাই কী ধরনের একটা বাজে কাজ আজকে বাসার মধ্যে করেছে। তুমি কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি ভাইয়াকে বিষয়টা বলল। সব শোনার পর ভাইয়া চুপ করে রইল। তখন ভাবি বলতে লাগলো, এখন তুমি কি বলো? আমি ওকে বাসা থেকে বের করে দিয়ে কি ঠিক করেছি নাকি ভুল করেছি? যদি এখানে থাকতো তাহলে বারবার নীলাশার সাথে দুষ্টুমি করতো। তুমি জানো না নীলাশা কোন ধরনের মেয়ে। ও যদি একবার বাসায় গিয়ে সবটা বলে দিত তাহলে ওর সাথে তো আমার সম্পর্ক নষ্ট হয়ে যেত। তুমি এই বিষয়টা আমাকে আগে বলতে পারোনি? আমি জানতাম না ঈশান এরকম করে, ওর সাথে আজকেই জানতে পারলাম। ওকে লাই দিয়ে দিয়ে তোমরা মাথায় তুলেছো। তাহলে এরকম বাজে কাজ করবে না তো কি করবে? আমি তোমাদের বারবার বলতাম ও একটা দুষ্টু ছেলে। ও দুষ্টুমিটা এত বেশি করে যায় যার জন্য ও কখনো কি করবে সেটাই বোঝে না। কিন্তু তোমরা ওকে লাই দিয়েছো। এখন এইভাবে আফসোস করছো কেন? আব্বু আম্মুকে কি জানিয়েছো বিষয়টা? না থাক, দরকার নেই। আব্বু আম্মাকে জানানোর, ওরা খুব কষ্ট পাবে। একবার বাসায় আসতে দাও, ওর পিঠের ছাল চামড়া আমি তুলে নেব। একবার বাসায় আসতে দাও, ওর পিঠের ছাল চামড়া আমি তুলে দিব। ওর সাহস কি করে হয় বাসার মধ্যে এরকম কাজ করার, তার উপরে সিনিয়র একটা মেয়ের সাথে। আর কিছু বলতে হবে না, আমি ওকে কয়েকটা থাপ্পড় দিয়েছি। কয়েকটা থাপ্পড়ে কিচ্ছু হবে না, ওকে অনেক বড় উচিত শিক্ষা দিতে হবে, তাহলে ঠিক হবে। ভাবি ঈশান আর নীলাশাকে একসাথে দেখে মেনে নিতে পারেনি, তাই হঠাৎ করেই রেগে গিয়েছিল। কিন্তু পরক্ষণে মনে হচ্ছিল ঈশান যদি সত্যিই নীলাশাকে ভালোবাসে, তাই হঠাৎ করে দেখে রেগে গিয়েছিল। কিন্তু পরক্ষণে মনে হচ্ছিল ঈশান যদি সত্যিই নীলাশাকে ভালোবাসে, কিন্তু নীলাশা তো ওকে ভালোবাসে না। যদি বাসত তাহলে সেটা প্রকাশ করত। পরদিন নীলাশা সব বিষয়টা খুলে পড়ল। শোনার পর চুপ করে রইল। তখন ভাবি বলতে লাগলো, আজকের পর থেকে আর কখনো তোর সাথে এরকম বিহেভ করবি না। আর তুই ভয় পাস না, আর বাসায় আসবে না। যা বকাদের আমি কালকেই দিয়েছি। এরপরেও যদি তোর রাগটা না মেটে তাহলে তুই বলতে পারিস। আর ইমন বলে দিয়েছে ও বাসায় আসলে ওকে এর জন্য শাস্তি দেবে। না না, থাক, এসবের দরকার নেই, প্লিজ এরকম কিছু করিস না। দরদ হচ্ছে ওর জন্য? ভালোবাসিস ঈশানকে? ভাবির এরকম প্রশ্নে নীলাশা চুপ করে রইল। তবে ভাবি বলতে লাগলো, কালকে ওইরকম চুপ করেছিলি আর আজকেও চুপ করে আছিস তুই। ভালোবাসিস কি না জানি না, কিন্তু তোর এরকম বিহেভিয়ার মনে হচ্ছে তুই ওকে ভালোবাসিস না। যদি বাসতি তাহলে সে ঠিকই বলতো। শোন, তুই এসব নিয়ে আর ভাবিস না। সেখানে থাক বলেও কিন্তু এই বিষয়টা নিয়ে মন খারাপ করে এখান থেকে যাস না, তাহলে তোর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। নীলাশা মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে রুমে চলে গেল। ওর যেন কিছুই ভালো লাগছিল না। ও কোনো কাজেই মন দিতে পারছিল না। বারবার মনে হচ্ছিল ও যদি সংক্ষেপে ভালোবাসতো তাহলে সত্যি সেটা সারাকে বলে দিত। কিন্তু ঈশানকে ভালোবাসে না। আর কালকে ঈশানের এরকম একটা কাজের জন্যই ওকে শাস্তি পেতে হয়েছে, বাসা ছেড়ে চলে যেতে হয়েছে। তাতে ওর কোনো দোষ নেই। নীলাশার একবার মনে হচ্ছিল যেটা হচ্ছে ঠিকই হয়েছে, আবার পরক্ষণে মনে হচ্ছিল ওরকমটা না করলেও পারত। কিছুতেই যেন মেনে নিতে পারছিল না। প্রথমে ওর মনে হচ্ছিল যে ঈশান হয়তো এরপর আর ওর সাথে দুষ্টুমিগুলো করবে না, তাই ওর বেশ ভালোই লাগছিল। কিন্তু মন থেকে ও খুশি হতে পারছিল না। তো সকালবেলা খাবার টেবিলে নিলে সবাই কেমন যেন চুপচাপ কোনো রকমে খেয়ে যার যার মতো উঠে গেল। কেউ একটা কথাও বলল না। নীলাশা যতবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করছে, সারা ততবারই ওর সাথে বেশি হাসি খুশিভাবেই কথা বলেছে। নীলাশা বুঝতে পেরেছে সারা হয়তো এই বিষয়টাতে খুশি ছিল না, তাই ঈশানকে কালকে ওভাবে বকা দিয়েছে। এই ঘটনার পর 4-5টা দিন নীলাশা নিঃসন্দেহে বাসায় থাকতে পারলেও ওর মন কেন জানি মানছিল না। কিছু একটা খুব বেশি মিস করছিল। হয়তো ঈশানের দুষ্টুমি আর পাগলামিগুলোকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে।
কিন্তু সেটা মুখে প্রকাশ করতে চাইছে না। পঞ্চম দিনের মাথায় চলে যাওয়ার জন্য ঠিক ঠিক করে ব্যাগ গুছিয়ে আসতেই আব্বু আম্মু নীলাশাকে দেখে অবাক হয়ে যায়। তখন ভাবি এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায় আর বলে, কিরে, কোথায় যাচ্ছিস তুই? বাসায় চলে যাচ্ছি। এভাবে হুটহাট করে বাসায় চলে যাচ্ছিস মানে? একটাবার আমাকে বললিও না তুই বাসায় যাবি? তোর কি কোনো কারণে মন খারাপ? না, আমার মন খারাপ হবে কেন, এমনিতেই। আর তাছাড়া 10 দিন হয়ে গেল তোদের এখানে এসেছি, আর কতদিনই একা থাকবো। আব্বু আম্মু বারবার বাসায় যেতে বলছিল, তাই চলে যাচ্ছি। নীলাশা, তুই কি কোনো কারণে এখান থেকে চলে যেতে চাইছিস? সত্যি করে বলতো। আরে না, তুই এমন কেন ভাবছিস? এমনটা কেন হবে? শুধু শুধু এসব ভাবছিস। আমি এমনিতেই চলে যাচ্ছি। যাবি তো আগে বলতে পারতি, তোর ভাইয়াকে বলে দিতাম তোকে দিয়ে আসতে। থাক, আমি একাই চলে যেতে পারবো, সমস্যা নেই। মাত্র তো আধ ঘন্টার ব্যাপার। নীলাশা আব্বু আম্মুর সাথে কথা বলে চলে গেল। আব্বু আম্মুর তেমন কোনো রিয়াকশন করলো না, কারণ আব্বু আম্মু বিষয়টা নীলাশা ছাড়া ভাবির থেকে অনেক আগেই জেনে গেছে, তাই ওরা তেমন কোনো রিয়াকশন করলো না। রাতে সারাটা দিন সারা ভাবলো নীলাশা হয়তো ঈশানের এই ঘটনার জন্যই রাগ করে চলে গেছে, তাই ওর ঈশানের উপর খুব রাগ হচ্ছিল। রাতে ভাইয়া বাসায় আসলেই নীলাশাকে খাবার টেবিলে না দেখে জিজ্ঞেস করলো, সারা, নীলাশা কোথায়? বাসায় চলে গেছে। বাসায় চলে গেছে মানে? তুমি কি বলছো? বাসায় চলে গেছে মানে বাসায় চলে গেছে। আমার কথা বুঝতে পারছো না? ওর এখানে ভালো লাগছে না, তাই চলে গেছে। তুমি তো একটা বার আমাকে বলতে পারতে, আমি ওকে দিয়ে আসতাম। হুটহাট করে চলে গেল, আমাকেও জানায়নি। যাবার সময় শুধু বলে গেছে যে চলে যাচ্ছে। ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইল। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো। ভাবি ভাইয়া দুজনেই বিছানায় বসে আছে। হঠাৎ করে ভাইয়ার মনে হলো আজকে একটা সপ্তাহ হয়ে গেল ঈশান বাসায় নেই, তাই বলতে লাগলো, আচ্ছা শোনো, তোমার বান্ধবী তো এখন চলে গেছে, ঈশানকে বাসায় ডেকে নাও। তারপরও বাসায় ফিরুক, ওকে আমি মজা দেখাচ্ছি। তোমার ভাই ঢাকাতেই, তোমার ইচ্ছে থাকলে তুমি ওকে কল করতে পারো। ভাইয়া অবাক হয়ে ভাবির দিকে তাকিয়ে রইল। ভাবির মধ্যে যেন কোনো রিয়াকশন নেই। ভাইয়া ভেবেছিল ভাবি হয়তো একটু রেগে আছে, কিন্তু এত বেশি রেগে আছে সেটা জানতো না। ভাইয়া একটু পর নিজে থেকেই কল করলো। ঈশান প্রথমে কোনো কথা বলছিল না, বাসায় আসতে বললেও ও শুধু বলল, ঠিক আছে ভাইয়া, আমি চলে আসবো, টেনশন করো না। ঈশান আরও একটা সপ্তাহ একটা বন্ধুর বাসায় থেকে তারপর বাসায় আসে। বাসায় আসতেই কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। ওকে দেখে কেমন যেন মুখে একটা বিরক্তির ছাপ ভেসে উঠল। সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিল ভাবি হয়তো একটু রেগে আছে, কিন্তু এত বেশি যে রেগে আছে সেটা জানতো না। ঈশান ভেবেছিল ভাবির বান্ধবী, তাই হয়তো একটু রেগে আছে, কিন্তু এখন যেভাবে রেগে আছে তাতে মনে হচ্ছে ভাবির বান্ধবী নয়, আপন বোন, তাই হয়তো এভাবে রেগে আছে। ঈশান ভাবলো ভাবির সাথে কথা বললে হয়তো ভাবির রাগ করে থাকতে পারবে না, তাই বলল, ভাবি কেমন আছো? ভাবি ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। ঈশান বুঝতে পারলো ভাবি এখনও রেগে আছে, তাই ঈশান কোনো কথা বলল না, কোনো রকমে রুমে চলে গেল। তারপর রাতে ভাইয়া বাসায় আসতেই ঈশানকে রুমে ডাকলো। ঈশান রুমে যেতেই খেয়াল করলো ভাবি কোনো বিষয় নিয়ে হয়তো রেগে আছে, তাই ঈশান গিয়ে ভাইয়ের সামনে দাঁড়াতেই ভাইয়া উঠে এসে ঠাস ঠাস করে ওর গালে 2টা থাপ্পড় মেরে দিল। ও মাথাটা নিচু করে নিল আর ভাইয়া বলতে লাগলো, তোকে যত দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিনা শেষ পর্যন্ত নীলাশার সাথে এরকমটা করতে পারলে। আমি তোকে বারবার বলতাম তুই এমন কোনো দুষ্টুমি করবি না যার জন্য কারো কষ্ট হয়, কারো খারাপ লাগে, আর তুই সেটাই করছিস। ভাইয়া আমি চুপ, একদম চুপ। আর একটা কথা যদি বলিস না, আমার থেকে খারাপ আর কেউই হবে না। ভুলেও যদি আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস, আমার থেকে খারাপ কেউ হবে না। আর নীলাশের কথা তো তুই মুখে বানবি না, আর ভুলেও তুই ওকে ডিস্টার্ব করবি না। ঈশান একবার ভাবির দিকে তাকিয়ে খেয়াল করলো ভাবি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে, হয়তো এখনও রেগে আছে, তাই সে অসহায় কণ্ঠে বলতে লাগলো, ভাইয়া আমি বুঝতে পেরেছি, আমি ভুলেও আর ভাবির বান্ধবীর দিকে তাকানো তো দূরের কথা, তার সামনেও পড়বো না। দেখো
তোমরা যেটা বলেছো সেটাই হবে। আমি এখন থেকে অনেক ভালো হয়ে যাব। তোমরা যা বলবে আমি তাই শুনবো। তাও তোমরা রাগ করে থেকো না। ভাবি কোনো কথা বলল না। ভাইয়া ওকে একের পর এক শুধু বকা দিয়েই গেল। তারপর শেষ পর্যায়ে রুম থেকে বেরিয়ে গেল, কোনো কথাই বলল না। রুমে গিয়ে কিছুক্ষণ বিছানায় শুয়ে নীরবে চোখে জল ফেলল, কারণ ভাইয়া ভাবি কখনোই ওর গায়ে হাত তোলেনি। আজ তারাই এভাবে পাল্টে গেছে সামান্য একটা কারণে। আজকে মনে হচ্ছে যে ভালোবাসাটা হয়তো ওর জন্য অন্যায় ছিল। তার উপর যখন ভাবির বান্ধবীকে ভালোবেসেছে, সেটার জন্য ওর জন্য একটা পাপ হয়ে দাঁড়িয়েছিল। মনে মনে ঠিক করে নিয়েছে ওই মেয়েটার পিছনে আর কখনো যাবে না। শেষ পর্যন্ত কিনা একটা সিনিয়র মেয়ের প্রেমে পড়লাম, আর তাকে নিজের ভালোবাসাটা বোঝাতেও পারল না। উল্টো মেয়েটা ওকে বয়সের ছোট বলে বারবার দূরে সরিয়ে দিল। আর এরকম একটা পরিস্থিতির মধ্যে ওকে পড়তে হলো। কয়েকটা দিন ঈশান আর বাসা থেকেই বের হলো না, কেমন যেন চুপচাপ হয়ে গেল। ভাবি খাবার টেবিলে ডাইনিং রুমে আসলেই কেমন করে যেন ওর দিকে তাকিয়ে থাকে। ঈশান আর ভাবির সাথেও তেমন একটা কথা বলার চেষ্টা করে না। হয়তো অনেক বড় অন্যায় করে ফেলেছে, যার জন্য ভাবি ওর উপর এত বেশি রেগে আছে। মায়ের মতো ভাবি কিনা ওর সাথে একটা দিন কথা না বলে থাকতে পারতো না, সেখানে ওরা ওকে দেখলেই কেমন রেগে যায়। ভাবির সাথে তেমন কথা বলার চেষ্টা করে না। ভাবিকে মন খারাপ করে থাকতে দেখে ওনার বেশ খারাপ লাগে। শত হলেও ছোট ছেলে, যতটাই দুষ্টু হোক সবটা জানার পর একটু রাগ করবে। কিন্তু এখানে মন খারাপ দেখে ঈশান ভাবির সাথে কথা বলার জন্য বসেছিল। ঠিক তখনই আম্মু আসে ঈশানের কাঁধের উপর হাত রাখতেই ঈশান একটা মুচকি হাসি দিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আম্মু তুমি আসছো, বসো। আব্বু, তোমার কি কোনো কারণে মন খারাপ? না না না, মন খারাপ হবে কেন? এমনিতেই ভালো লাগছে না তাই। তাহলে এভাবে চুপচাপ হয়ে গেছো কেন আব্বু? তুমি তো সবসময় দুষ্টুমি আর পাগলামিগুলো করো। আম্মু এটাই চাই, ভাবি এটা চাই, তাহলে এখন এভাবে চুপচাপ হয়ে গেছো কেন? আর তার উপরে কেমন যেন সবসময় রুমের মধ্যেই থাকো, বাইরে যাও না, বন্ধুদের সাথে দেখাও করো না। আর কলেজে যাওয়া তো সেই কবে থেকে বাদ দিয়ে দিয়েছো। কই আম্মু, কিছুই হয়নি তো। আসলে সবসময় সব কিছু ভালো লাগে নাকি? ওই জন্য। আর দেখো না, সবসময় ভাইয়া বলে আমি নাকি খুব বেশি দুষ্ট, তাই চিন্তা করছি এখন থেকে আর দুষ্টমিগুলো করব না। মানুষ তাতে হয়তো কেউ আর বিপদে পড়বে না। কিন্তু তুমি এভাবে চুপ করে থাকলে যে আমাদের খারাপ লাগে, তুমি সেটা বুঝতে পারো না? ঠিক আছে আম্মু, আর কখনো চুপ করে থাকবো না, সব সময় বক বক করতেই থাকবো। ঈশান কথাটা বলেই হাসার চেষ্টা করলো। আম্মু ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আম্মুর মুখের একপাশে হাত দিয়ে বলতে লাগলো, আমি সারার থেকে সবটা শুনেছি। সারা আমাকে সবই বলেছে। দেখো আব্বু, তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। আর তাছাড়া নীলাশা তোমার থেকে বয়সে অনেক বড়, এটা কখনোই সম্ভব না। তুমি প্লিজ ওকে ভুলে যাও। নীলাশা এই বাসা থেকে 15 দিন আগে চলে গেছে। আমি এগুলো আর মনে করতে চাই না। আর তাছাড়া আমি ভুল করেছিলাম, বুঝতে পারিনি আমার মতো ছেলে কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসাটা কখনোই একতরফাভাবে হয় না। তোমরা টেনশন করো না তো, আমি আর কখনো এই মেয়েটাকে ডিস্টার্ব করবো না, দেখো। আর আমি তো সব ভুলে গিয়েছি, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো। ঠিক তো, এর জন্য মন খারাপ করবে না তো? হ্যাঁ, করবো না। এখন এসব কথা বাদ দাও তো। দেখো আব্বু, আমরা তোমার জন্য ওর থেকে ভালো মেয়ে এনে দেব। ওর থেকেও মিষ্টি হবে, যে কিনা তোমাকে অনেক বেশি ভালোবাসবে। থাক না এসব কথা। তোমরা যাকে খুশি যখন খুশি ইচ্ছা হলে আমার জন্য এনো, আমি তাকেই মেনে নেব। তাও এসব কথা এখন বাদ দাও, ভালো লাগছে না আমার। ঈশান কথাটা বলেই আম্মুর কোলে শুয়ে পড়ল। আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এরই মাঝে ভাবি দরজার সামনে আসতেই খেয়াল করলো আম্মু ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। এখন ভালো লাগবে কি করে? এভাবে নিজেকে ঘরবন্দি করে ফেললে কখনো ভালো লাগে? কালকে থেকে আবার আগের মতো কলেজে যাবে, আবার সেই দুষ্টুমিগুলো করবে, তাহলেই দেখবে ঠিক ভালো হয়ে যাবে। না না না, আমি আর চাই না কারোর সামনে দুষ্টুমি করতে, কারো কাছে খারাপ হতে। প্লিজ এটা আর বলো না।
আর আমি বুঝতে পেরেছি দুষ্টুমি করলে শুধু মানুষকে বিপদেই পড়তে হয়, কারো ভালো হয় না। তাই আমি আর এগুলোর মধ্যে জড়াতে চাই না। দেখছো তো ভাবি আমার ওপর কিভাবে রেগে আছে। ভেবেছিলাম ভাবি হয়তো এত বেশি রেগে থাকবে, আমি সেটা ভাবতেও পারিনি। আর তোমরা টেনশন করছো তো আমি ওই মেয়েটার জন্য কষ্ট পাবো, ওইটা নিয়ে ভেবো না। আমি তো ওনাকে মন থেকে ভালোবাসিনি, তাহলে কষ্ট পাবো কি করে? তাহলে এত সহজে ভুলে যেতে পারতাম নাকি? আমি ভুলেও আর ভাবির বান্ধবীকে কখনো ডিস্টার্ব করবো না, তোমরা নিশ্চিত থাকতে পারো। আর ভাইয়াকে বলে দিও তার ভাইটা আজকে থেকে ভালো হয়ে যাবে। আমার জন্য আর কাউকে মাথা নত করতে হবে না, কাউকে ছোট হতে হবে না। ঈশান কথাটা বলছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কারণ যে ভাবি কিনা ওর সাথে একটা দিন কথা না বলে থাকতে পারতো না, সেই ভাবি আজকে 15 দিন কথাই বলে না। ভাবি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে। ঈশান হাত দিয়ে চোখগুলো মুছে নিল। আম্মুর সাথে কথা বলে যাচ্ছে। ভাবি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলো। ভাবতে লাগলো এটা করা কি ঠিক হয়েছে ঈশানের সাথে? যে ব্যবহার করেছে সেটা করা ঠিক হয়েছে কিনা। পরদিন থেকে ঈশান আবারও কলেজে যেতে শুরু করে, কিন্তু এখন আর সেই আগের মতো দুষ্টুমিটা করে না। কলেজে আসতেই খেয়াল করে বন্ধুরা আড্ডায় বসে আছে। তখনই ঈশান কারোর সামনে না গিয়ে সরাসরি ক্লাসে চলে যায়। ক্লাসে হঠাৎ করে নীলাশার সাথে দেখা হয়ে যায়। তখনও মাথা নিচু করে নিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ঈশান এভাবে নীলাশাকে ইগনোর করতে দেখে একটু অবাক হলেও আবার পরক্ষণে ভাবে সেদিন হয়তো শাস্তি পেয়েছে জন্যই হয়তো এভাবে ওকে ইগনোর করছে। নীলাশা ভাবে হয়তো এতেই ভালো, আর এই ছেলেটা দুষ্টুমি করবে না। এখানে এভাবে একটা মাস কেটে গেল, কিন্তু এই একটা মাসের মধ্যে ঈশান একটাবারের জন্য নীলাশার কাছে যায়নি আর ওকে ডিস্টার্বও করেনি। যতবার নীলাশা সামনে পড়েছে ওকে ইগনোর করে চলে গেছে। 1 মাস পর নীলাশা মনে মনে ভাবে কিছু একটা হয়েছে। ও বুঝতে পারছে ওর মাঝে প্রচুর পরিমাণে একটা শূন্যতা কাজ করছে। ও কাউকে খুব বেশি মিস করছে। হয়তো এই পিচ্চি ছেলেটা দুষ্টুমি ও নিজেকে মানাতে পারছিল না। প্রত্যেক রাতে নীলাশা ভাবে আমি কি সত্যি তাহলে ঈশানকে ভালোবাসি? না না, এটা কি করে হয়? আচ্ছা যদি ভালো না বাসি তাহলে ওকে নিয়ে এত কেন ভাবি? আর ও আমাকে ইগনোর করলে, আমার সাথে কথা না বললে, আমার কাছে না আসলে আমারও তো খারাপ লাগে কেন? প্রথমে তো আমিও চাইতাম যেন ওইরকম দুষ্টুমি না করুক, তাহলে এখন কেন সেটা মানতে পারছি না? পিচিটা আমার সাথে কথা বলে না, এই জন্য আমার খারাপ লাগে। আচ্ছা তাহলে কি ওর সাথে একটু কথা বলবো? পরদিন নীলাশা খুব হাসি খুশিভাবেই কলেজে যায়। আর কলেজে গিয়ে যেটা দেখে সেটা দেখার পর ওর খুব খারাপ লাগে, কারণ ঈশান একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটাকে দেখে নতুন বলে মনে হচ্ছে। এমন কিছু দেখে নীলাশা আর স্থির থাকতে পারল না। ও নিজের অজান্তেই ঈশানের সামনে চলে গেল। নীলাশাকে দেখেই মাথাটা নিচু করে নিল আর মেয়েটাকে বলল, চলুন আমরা অন্য দিকটায় যাই। ঈশান কথাটা বলেই চলে যেতে গেলে নীলাশা ঈশানের সামনে দাঁড়ালো। তখন ঈশান পাশ কাটিয়ে চলে যেতে গেলে নীলাশা হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো, কি হয়েছে তোমার? আমাকে এভাবে ইগনোর করছো কেন? আরে মেয়েটাকে, ওর সাথে তোমার এত কিসের কথা? নীলাশা হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো, কি হয়েছে তোমার? আমাকে এভাবে ইগনোর করছো কেন? আর এই মেয়েটাকে, ওর সাথে তোমার এত কিসের কথা? প্লিজ আপু এরকম পাগলামি করবেন না। দেখেন আমি তো এখন আর আপনাকে ডিস্টার্ব করি না। আর তাছাড়া আপনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে। আমি তো আর এখন আপনার সামনে জেনে শুনে আসি না, নাকি আমি কলেজে আসলে তাতেও আপনার সমস্যা হয় বলেন? আমি কলেজে আসলে যদি আপনার সমস্যা হয় তাহলে আমি এই কলেজ থেকে টিসি নিয়ে নেব। তবুও দয়া করে আপনি আর আমার সামনে আসবেন না আপু। ঈশা তুমি এভাবে কথা বলছো কেন? তুমি বারবার শুধু আমাকে ইগনোর করছো, আর তার উপরে আজকে আমি নিজে থেকেই তোমার সাথে কথা বলতে এসেছি, আর তুমি কিনা এইভাবে কথা বলছো? কি হয়েছে বলো তো? নাকি এখন আর আমাকে ভালো লাগে না এই জন্য? না না আপু, আমি কাউকে পছন্দ করি না, আর আপনাকে আমার ভালো লাগার মতো কিছুই নেই। আপনি আমার থেকে সিনিয়র, তাই আপনার সাথে বেয়াদবি করতে চাই না। তাহলে এতদিন যেগুলো করেছো ওইগুলো কি ছিল? ওইগুলো আমি ভুল করেছিলাম, তাই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করেছি। পুরনো কথাগুলো আর তুলবেন না। আগের ব্যবহারের জন্য আপনি আমাকে মাফ করে দিবেন। আমি বুঝতে পারিনি যে আমার মতো একটা ছেলের জন্য ওইসব অন্যায়। তাই প্লিজ
আপনি আর এগুলো মনে রাখবেন না, দরকার পড়লে আর কলেজেই আসবো না। তাও আপনি এভাবে রিয়্যাক্ট করবেন না প্লিজ। ভাবি আর ভাইয়া জানতে পারলে আবারও আমাকে ভুল বুঝবে। আর তার উপরে ভাবি তো সে কবে থেকে আমার সাথে কথাই বলে না, শুধু এই বিষয়টা নিয়ে। আমি চাই না দ্বিতীয়বার ভাবির সামনে খারাপ হতে। প্লিজ আপনি আমাকে যেতে দিন। তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে এখন সবটা ভুলে গেলে এত সহজে? না, আমি কাউকে ভালো টালো বাসিনি। আর আপনারা তো ঠিকই বলেছেন, আপনি বলতেন না আমি ভুল করছি, এটা সম্ভব না। আমি সেটা বুঝতে পেরেছি। আর ভালোবাসা বলতে কিছুই নেই। আমি যেটা করেছি আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করবেন। আর আমি যদি অন্যায় করে থাকি আপনার কাছে আমাকে শাস্তি দিন, না হয় বলুন, আমি সব শাস্তি মাথা পেতে নেব। আমার সাথে কথা বলতে আসবেন না, কারণ এইসব জানতে পারলে অনেক খারাপ ভাববে। তাই আমি চাই না দ্বিতীয়বার আর কারো কাছে খারাপ হতে। তাহলে তখন ভালোবাসি বলে বলে পাগল করে ফেলতে, সেটা কি ছিল? জানি না, তবে বললাম তো ভুল হয়ে গেছে, মাফ করে দিন আর আমাকে যেতে দিন প্লিজ আপু। এত সহজে আমি তোমাকে যেতে দিব কি করে? তুমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছো। কি অন্যায় করেছি বলেন? আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তাও প্লিজ ভাইয়া ভাবিকে কিছু বলবেন না, তাহলে ওরা। তুমি তো ভয় পাচ্ছ কেন? তখন তো ভয় পেতে না, ভালোবাসতে আমাকে, নিজের কাছে টেনে নিতে, আমার সাথে রোম্যান্স পর্যন্ত করতে। কিন্তু এখন কি হয়েছে তোমার যে এতটা ভয় পাচ্ছ বলো তো? ভয় পাচ্ছি না, তবে ভুল করেছি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করেছি। ভুল করেই হোক আর যেভাবেই হোক আমাকে তো ভালোবেসেছিলে, তাহলে এখন কি করে ভুলে যেতে পারলে? নীলাশা জোর করে ঈশানের হাত ধরেই রইল। তারপর ঈশান হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে গেলেই পিছন থেকে খুব শক্ত করেই জড়িয়ে ধরল। নীলাশার এরকম কর্মকাণ্ডে ঈশান হতবাক হয়ে যাচ্ছে। ওর সাথের মেয়েটা হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। ঈশান ভয়ে চুপসে গেছে, ও কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এবার নীলাশা বলতে লাগলো, ঈশান, তুমি আমাকে যেভাবে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই 1 মাসে আমি বুঝতে পেরেছি তুমি সেদিন কতটা কষ্ট পেয়েছিলে। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি এখন তোমাকে ভালোবাসি, তোমাকে নিজের করে পেতে চাই। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। নীলাশার কথাগুলো শুনে যেন ঈশান আকাশ থেকে পড়ল। পরক্ষণে ভাইয়া ভাবির কথাগুলো মনে করতে লাগলো। আর দেরি না করে নীলাশাকে ছাড়িয়ে নিল। আর ওর দিকে ঘুরতেই নীলাশা আবারও যখন ওকে জড়িয়ে ধরতে যাবে, তখন ঈশান কয়েকবার পিছিয়ে গেল আর বলতে লাগলো, ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? এসব কখনো সম্ভব না। আপনি হয়তো আমার সাথে মজা করছেন, তাই না? দেখেন, আমি তো বলছি আমি আর আপনার সামনে কখনোই আসবো না। আপনি না চাইলে এই শহরেও থাকবো না। তারপরেও এরকমভাবে আমার সাথে অভিনয় করে বাজে বানাবেন না আমার ভাই আর ভাবির কাছে, তাহলে ওরা কখনোই আর আমার সাথে কখনোই কথাই বলবে না। ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। তার আগেই নীলাশা বেশ রাগীভাবে ওর কাছে আসে। তারপর ঈশানের শার্টের কলারটা দুহাতে চেপে ধরে বলতে লাগলো, আমি তোকে ভালোবাসি, আর তুই বলছিস আমি নাটক করছি? আমার ভালোবাসাটা কি তোর কাছে নাটক মনে হয়? নিজেই আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিস, আমাকে তোর প্রতি দুর্বল করেছিস, তোকে ভালোবাসতে বাধ্য করেছিস, আর এখন বলছিস তুই আমাকে ভালোবাসিস না। আমি শুধু তোকেই চাই। তোকে যদি না পাই তাহলে সত্যি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবো। আগে তোকে শেষ করব, তারপর নিজেকে শেষ করে দেবো। কিন্তু আপু, আপনি যেটা বলছেন ভুল বলছেন। আপনি হয়তো ভেবে বলছেন না, আপনি পাগলামি করছেন। প্লিজ এরকম পাগলামি করবেন না, আমাকে ছাড়ুন আর বাসায় গিয়ে ভালো মতো ভাবুন, তাহলে সবটা বুঝতে পারবেন। কিছু করতে চাই না, তোকে ছাড়া একটা মুহূর্ত আমি কিচ্ছু বুঝতে চাই না। আমার শুধু তোকেই চাই। আমি জানি না আমার কি হয়েছে, শুধু আমার মনে হচ্ছে আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। দেখ, তুই আমাকে ভালোবাসিস কি না আমি জানি না, কিন্তু আমি তোকে এখন অনেক বেশি ভালোবাসি। তুই যদি আমাকে ফিরিয়ে দিস তাহলে আমি সত্যি কিন্তু নিজের কোনো একটা ক্ষতি করে ফেলবো। তখন তুই ভালো থাকতে পারবি তো? মাথা নিচু করে রইল ঈশান, নিজে নিজেই বলতে লাগলো। তারপর একটা সময় নীলাশা আর কোনো উপায় না পেয়ে বলতে লাগলো, আমাকে প্রেমের ফাঁদে ফেলে ভালোবাসতে বাধ্য করে এখন আমার থেকে দূরে সরে যেতে চাইছিস? ঈশান সেখানেই দাঁড়িয়ে রইল। নীলাশা কান্না করতে করতে সেখান থেকেই চলে গেল। ঈশানও সেখান থেকে চলে গেল, কিন্তু ক্লাসে মনোযোগী হতে পারল না। কলেজ থেকে বেরিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে বসে কিছুক্ষণ ভাবতে লাগলো, ওর সাথে কি হচ্ছে এসব। যখন চাইতো তখন মেয়েটা ওকে ভালোবাসেনি,
কিন্তু এখন চায় না। এখন সেই মেয়েটাই নাকি ওকে ভালোবাসে। আবার পরক্ষণে মনে হলো হয়তো এটা ভাইয়া ভাবির সামনে ওকে বকা খাওয়ানোর জন্য বা খারাপ বানানোর জন্যই এমনটা করছে। ঈশান বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেও অন্যদিকে নীলাশা বাসায় চলে আসে। তারপর সে ভাবতে থাকে সারার জন্যই হয়তো মেনে নিতে চাইছে না, ওর থেকে দূরে সরে যেতে চাইছে। নীলাশা আর কোনো কিছু না ভেবেই সারাকে কল করলো। তারপর কল করতেই ও রিসিভ করে, নীলাশা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? কে কি বলেছে আমাকে বল। নীলাশা 5-6 মিনিট যাবৎ কান্না করার পর একটা সময় ও ভাবলো কান্না করে লাভ হবে না, সারার সাথে কথা বলতে হবে। তাই কান্না থামিয়ে দিয়ে বলতে লাগলো, সারা, তুই কেন ঈশানের সাথে কথা বলিস না? আমার জন্য রেগেছিস তাই না? এই জন্য তুই ওর সাথে কথা বলিস না, তাই তো? কে বললো তোকে আমি ওর সাথে কথা বলি না? আমি সেটা খুব ভালো করেই জানি, আর ঈশানের থেকেও সেটা শুনেছি। তুই এমন হতে পারলি কি করে বলতো? তার মানে ঈশান তোর সাথে আবার ওইরকমটা করেছে, তাই না? আজকে ওকে একবার বাসায় আসতে দে, তারপর দেখ আমি কি করি। ওর ভাইয়া বাসায় ফিরুক, তারপর ওকে কঠিন শাস্তি দেব। ওর কোনো দোষ নেই, একদম ওকে কিছু বলবি না। সব দোষ আমার। আমি ওকে ভালোবাসি, ও যেমন আমাকে ভালোবাসে আমিও তেমন করেই ভালোবাসি। ওর কোনো দোষ নেই। তুই যদি ওকে কিছু বলিস না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। নীলাশার এরকম কথা শুনে ভাবি চুপচাপ হয়ে গেল। নীলাশা ওকে সবটা বলতে লাগলো। সব শোনার পর ভাবি বলতে লাগলো, তাহলে সেদিন চুপ করেছিলি কেন বল? নাকি ঈশান তোর সাথে সবটা জোর করে করেছিল? এখন তাহলে বলছিস কেন তুই ওকে ভালোবাসিস? বল আমাকে। আমি জানি না, কিন্তু তখন ওকে ভালোবাসতাম কি না জানি না। মনে হতো যে ওকে আমি ভালোবাসি, আবার মনে হতো বাসি না। কিন্তু কোনো এক বাধার কারণে সেটা বলতে পারছিলাম না, তাই চুপ করেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ঈশানকে কতটা ভালোবাসি। তোর জন্যই তো আমি শুধু ঈশানের সাথে এভাবে মিসবিহেভ করেছি আজ অবধি। আজকে যেটা মাস হয়ে গেল ছেলেটার সাথে আমি কথা বলি না, শুধু তোর জন্য। আর তুই কি না বলছিস তুই ওকে ভালোবাসিস? কেন? ভালোবাসাটা কি খুব অন্যায় হয়ে গেছে আমার? স্যার, আমি অত কিছু শুনতে চাই না। আমি ওকে ভালোবাসি তাই বললাম। তোরা কি করবি না করবি সেটা বল, আর না হলে আমি আব্বু আম্মুর কাছে সবটা বলে দেবো। তুই বুঝতে পারছিস না? আঙ্কেল আন্টি জানতে পারলে অনেক রেগে যাবে, আর তোকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। আর এই সম্পর্ক কখনোই হবে না। আমি এত কিছু শুনতে চাই না। তোর কিছু করার থাকলে কর, না হলে ঈশান যদি আমাকে বিয়ে করতে চায় আমি কালকে ওকে বিয়ে করে নেব। তোরা কি কি মানলি না মানলি আমার তাতে কিছু যায় আসে না। আমি জানি আব্বু আম্মু হয়তো প্রথমে একটু রাগ করে থাকবে, কিন্তু পরে ঠিকই আমাকে মেনে নেবে, দেখিস। শোন, উল্টাপাল্টা কিছু করিস না। আমি ঈশানের সাথে কথা বলি, তারপর দেখি কি হয়। আমি আর তোদের কারো কথা শুনবো না। তোদের কথা শুনে আমি ওই পিচ্চিটাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। যেই ছেলেটা আমাকে এতটা ভালোবাসতো সে আমাকে এভাবে ইগনোর করছে শুধু তোদের জন্য। নীলাশা কথাটা বলেই কলটা কেটে দিল। আর ভাবি চুপচাপ ভাবতে লাগলো কি থেকে কি হয়েছে। একটু পর বাসায় আসলে ভাবি দরজা খুলে দিল। ঈশান খেয়াল করলো আব্বু আম্মু কথা বলছে। তখন আব্বু আম্মু সামনে যেতেই ভাবি এসে কেমন করে যেন ওর দিকে তাকালো। ঈশান সামনে আর থাকলো না। ঈশানের মনে হচ্ছিল নীলাশা হয়তো বাসায় গিয়ে ভাবিকে সবটা বলে দিবে, তাই হয়তো ভাবি এভাবে রাগ করে আছে। ঈশান আর কিছু না বলেই রুমে চলে গেল। রাতে ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু ঈশান ওনাকে ইগনোর করে চলে গেল। ঈশানের বাসা নীলাশা যদি কিছু বলে থাকে তাহলে হয়তো ওরে বাসায় শেষ দিন হয়ে যাবে। পরদিন ঈশান কলেজ থেকে আবারও নীলাশা ওভাবেই পাগলামি করতে শুরু করে। ঈশান বুঝতে পারছে হয়তো নীলাশা ওকে সত্যিই ভালোবেসে ফেলেছে, কিন্তু এই সম্পর্কটা এখন আর সম্ভব না। যেখানে নীলাশা নিজের মুখেই সেদিন বলেছিল ঈশান নাকি ওকে ডিস্টার্ব করে, তাই ঈশান আর চায় না এরকম কোনো সম্পর্ক ওদের মধ্যে থাকুক। ওদের পরিবার সেটা কখনোই মেনে নিতে পারবে না। নীলাশা কলেজ থেকে বেরিয়ে যায় কান্নাকাটি করে। তারপর 7টা দিন যাবৎ নীলাশা ঈশানের সাথে যোগাযোগ করা বা কথা বলার চেষ্টা করে না, কিন্তু ঈশান যথারীতি ইগনোর করে যাচ্ছিল আর বারবার ভাবিকে ফোন দিয়ে কান্নাকাটি করছিল শুধু ঈশানকেই একটু মানানোর জন্য। ভাবির সাথেও কথা বলছে না ঈশান। 8ম দিনের মাথায় ঈশান কলেজে আসেনি দেখে নীলাশা ওকে কল করলো আর বলতে লাগলো, এই কোথায় তুমি? আমাকে এইভাবে ইগনোর কেন করছো? তুমি জানো না
আমি বেশি কষ্ট সহ্য করতে পারি না। তুমি যদি এক্ষুনি আমার সামনে না আসো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যেটা চাইছেন সেটা কখনো সম্ভব না। আপনি ভুল করছেন, পরে ঠিকই বুঝতে পারবেন। প্লিজ এভাবে পাগলামি করবেন না। তুমি আমাকে ভালোবাসো কিনা? আপনি বুঝতে পারছেন না। আপনি আমি অন্য কিচ্ছু শুনতে চাই না। তুমি আমাকে ভালোবাসো কি না, আমি শুধু এইটুকুই শুনতে চাই। তাহলে আমি আর তোমাকে কখনো ডিস্টার্ব করবো না। ইভেন আজকের পর আর আমাদের দেখাও হবে না, কারণ আজকের পর তুমি আর এই নীলাশ নামের কাউকে খুঁজেই পাবে না। প্লিজ আপনি পাগলামি করবেন না। আপনি যেটা চাইছেন সেটা কখনোই সম্ভব না। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। নীলাশা কান্না করতে করতে কলটা কেটে দিল। ঈশান বেশ কিছুক্ষণ চুপচাপ রইল। ওর বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করলে ওরা নীলাশাকে মেনে নিতে বলে, কিন্তু ঈশান ভাবতে পারছিল না কি করবে। তো আধা ঘন্টা পর হঠাৎ করে ঈশানের বাসা থেকে একটা কল আসলো। ও ফোনটা হাতে নিতেই দেখলো ভাবির নাম্বার থেকে কল আসছে। সাথে সাথেই ফোনটা রিসিভ করে বলতে লাগলো, ঈশান, কোথায় তুমি? এক্ষুনি বাসায় আসো। ভাবি কথাটা বলেই ফোনটা কেটে দিল। ঈশানের যেন টেনশনটা আরও বেড়ে গেল। ভাবতেই পারছে না নীলাশা বাসায় কি থেকে কি বলেছে তার ঠিক নেই। যদি কিছু একটা উল্টাপাল্টা বলে দেয় তাহলে ওকে হয়তো বাড়ি ছাড়া করে দিতে হবে। চুপ করে থেকে তারপর বাসায় চলে গেল। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। তারপর খেয়াল করে ভাইয়া, ভাবি, আব্বু, আম্মু সবাই ডাইনিং রুমে দাঁড়িয়ে আছে। ভাইয়া বেশ খানিকটা রেগে আছে, তারপর আব্বুও রেগে আছে। ভাবি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। এবার ঈশান গিয়ে ওনাদের সামনে দাঁড়াতেই ভাইয়া এসে ঈশানের গালে একটা থাপ্পড় দিয়ে দিল। তারপর আবারও যখন একটা থাপ্পড় মারতে যাবে তখনই ভাবি এসে হাতটা ধরে ফেললো। আর ভাইয়া বলতে লাগলো, তুমি আমাকে আটকাচ্ছ কেন? একমাত্র ওর জন্যই আজকে এরকমটা হয়েছে। ওইসব জায়গায় দুষ্টুমি, ওর জন্যই আজকে নীলাশা। ওর দোষ দিচ্ছ কেন? দোষটা আমাদের। আমি ভেবেছিলাম শুধু ওর জন্য নীলাশা এইভাবে, কিন্তু এখন নীলাশাও তাকে ভালোবাসে। ওর কোনো দোষ নেই। ভালোবাসা তো আর বলে কেউ হয় না। তাই বলে শেষ পর্যন্ত কিনা নীলাশার সাথে? এখন এসব বলে লাভ কি? ভালোবাসা কি আর কাউকে দেখে শুনে হয়? হঠাৎ করে নীলাশা ঈশানকে ভালোবেসে ফেলে। তুমি কি আমাকে ভালোবাসতে না, নাকি অন্য কাউকে ভালোবেসেছিলে? এখন এসব কথা বলে লাভ নেই। তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে। ভাইয়া, আমি কি করেছি? কি হয়েছে? তোমরা এভাবে কথা বলছো কেন? কি আর হবে, তোমার নীলাশা সুইসাইড করার চেষ্টা করেছে, এখন হসপিটালে ভর্তি আছে। ভাবির কথাটা শুনে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে গেল। ওর বুকের ভিতর একটা মোচড় দিয়ে উঠল। নিমেষের মধ্যেই সেখানে স্তব্ধ হয়ে গেল। ভাবি বুঝতে পারল ঈশান ওর ভিতরে কি চলছে। ও কোনো কথা বলছে না। ভাইয়া, আব্বু আম্মু বেরিয়ে গেলে এবার ভাবি ওর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে। দেখো, যেটা হবার হয়ে গেছে। তুমি এখন আর রাগ করে থেকো না। এখন নীলাশাকে মেনে নেওয়ার চেষ্টা করো। ভাবি, নীলাশা ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? দেখো, আমি আর কখনো ওকে কষ্ট দিব না। এখান থেকে চলে যাব, ওকে নিয়ে অনেক দূরে চলে যাব, তোমাদের সামনেও থাকবো না। ওকে আমি আর কষ্ট দিতে চাই না। পাগল ছেলে, কী সব বলছো? কিছু হবে না। আমরা তো ভেবেছিলাম নীলাশা তোমাকে ভালোবাসে না, তুমি ওকে ডিস্টার্ব করো। আর তুমি শুধু বলতো তোমাদের বয়সের ডিফারেন্স কত? আর তুমি শুধু বলো তো তোমাদের বয়সের ডিফারেন্স কত? এটা কি সম্ভব ছিল? কিন্তু নীলাশা তোমাকে ভালোবেসে ফেলবে, আমরা তো সেটা বুঝতে পারিনি। দেখো, যেটা হবার হয়ে গেছে, এখন এসব বলে লাভ হবে না। 1 ঘন্টার মধ্যে হসপিটালে চলে আসে। তারপর এসেই নীলাশার আব্বু আম্মু সারাকে দেখে কান্না করে দেয়। তখন সারা অন্যদের সব কিছু বলে। সব শোনার পর নীলাশার আব্বু আম্মু কান্না করতে করতে বলে ওনার মেয়ে যেটা চাই সেটাই হবে। তখন ডক্টর এসে বলে নীলাশার জ্ঞান ফিরেছে। তারপর সবাই গিয়ে নীলাশার সাথে কথা বলল, কিন্তু কারোর সাথেই নীলাশা কোনো কথা বলল না। তারপর ভাবি বেরিয়ে আসলো। এসেই ঈশানের হাত ধরে টানতে টানতে ঈশানকে কেবিনের মধ্যে নিয়ে গেল। নীলাশার সামনে নিয়ে দাঁড় করাতেই নীলাশাকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠল ঈশান। কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন ভাবি বলতে লাগলো,
নীলাশা, আর ভয় নেই, কেউ তোমাদের আলাদা করবে না, আমরা সবাই রাজি আছি। তুই ভয় পাস না, তোর পিচ্ছিটাকে কেউ তোর থেকে দূরে নিতে পারবে না। কিরে, তুই এখনও দাঁড়িয়ে আছিস কেন? যা, ওর কান্না থামা নিজে। সবটা করে এখন আবার চুপচাপ দাঁড়িয়ে আছিস। ভাইয়ার এরকম ধমকে ঈশান কোনো কথা না বলে তাড়াহুড়ো করে গিয়ে নীলাশার সামনে বসলো। নীলাশাকে দেখেই কান্না করে দিল ঈশান। কিছু বলার আগেই নীলাশা খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে দিয়ে বলতে লাগলো, প্লিজ তোমরা আমাকে ওর কাছ থেকে কেড়ে নিও না, ওকে আমার কাছে কেড়ে নিও না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, তোকে সত্যি মরে যাব। আচ্ছা ঠিক আছে, কেউ কেড়ে নেবে না, তোমরা থাকো, আমরা বিয়ের ব্যবস্থা করছি। কথাটা বলেই সবাই হাসতে হাসতে বেরিয়ে গেল। তারপর নীলাশা কিছু বলতে যাবে তার আগেই ঈশান ঠাস ঠাস করে নীলাশার গালে দুটো থাপ্পড় মেরে দিল। আকস্মিকতায় নীলাশা এবার আরও জোরে জোরে কান্না করে দিল। তখন ঈশান ওর মুখের দুপাশে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে বলতে লাগলো, কেন এরকম পাগলামি করলে? তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। মনে আছে তো কতবার আমাকে থাপ্পড় দিয়েছে কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র আপনার কাছে গিয়েছি বলে। কিন্তু আপনি এমন একটা কাজ করেছেন যার জন্য জুনিয়র হয়েও আপনার গায়ে আমার হাত তুলতে হলো। কেন এরকম করলেন? হ্যাঁ, তাহলে তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছিলে কেন? তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? কে বলেছে ভালোবাসি না? যদি তোমার কিছু হয়ে যেত তখন কি হতো? তাই বলে তুমি আমাকে মারবে? হ্যাঁ, তোমাকে মেরেই ফেলবো। তোমার সাহস কি করে হলো নিজের ক্ষতি করার? আর কখনো এরকম করবো না, এবার একটু আমাকে জড়িয়ে ধরো। একদম না, তোমার শাস্তি পেতে হবে, অনেক বড় শাস্তি পেতে হবে। তুমি যা শাস্তি দিবে আমি মেনে নেব, তবু আমাকে একটু জড়িয়ে ধরো। নীলাশা কথাটা বলেই জড়িয়ে ধরতে গেলে ঈশান ওকে সরিয়ে দিল আর বলতে লাগলো, একদম আমাকে জড়িয়ে ধরবে না। তোমার সাহস কি করে হয় এরকম একটা কাজ করার পরেও এসেছো আমাকে জড়িয়ে ধরতে? তুমি কি ভাবছো আমি তোমার উপর রাগ করিনি? এত সহজে তোমাকে আমি মেনে নিব? এই তো মারলে, এখন আবার এভাবে কষ্ট দিচ্ছ। প্লিজ এখন আর কষ্ট দিও না, আমি কিন্তু এবার কান্না করে দেবো। রাগী দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। কেমন করে যেন বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করছে। ঈশান রাগ করে থাকতেই পারল না, ওর চোখের পানিগুলো মুছে দিতে নিলেই খুব শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, সব কথা কি মুখে বলে দিতে হয়? তুমি বোঝো না তোমাকে কত বেশি ভালোবাসি আমি? তাহলে কষ্ট দিয়েছিলে কেন? তুমি জানো আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি না, তাই তো? কি করে ভাবতে পারলে আমি আমার ভাবির বান্ধবীটাকে ভালোবাসি না? তাহলে বলছিলে কেন? আর কষ্ট দিয়েছিলে কেন? আমি তো সত্যি মরে যেতে চেয়েছিলাম। তাহলে যাও, বেঁচে আছো কেন? মরে যেতে চেয়েছিলে না? আর একটা বার যদি এসব উল্টাপাল্টা কথা বলো না, আমি তোমাকে মেরেই ফেলবো। যা ইচ্ছে তাই করো, আমাকে দূরে সরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। না না, এই পাগলিটাকে আর কোথাও যেতে দেবো না। কিচ্ছু হবে না তোমার। লাভ ইউ পাগলি। আই লাভ ইউ টু। কিন্তু তুমি আমাকে বিয়ে করবে তো? আরে বাবা হ্যাঁ করব, তুমি চাইলে আজকেই করব। আমি এখনই বিয়ে করব, নাহলে তুমি আমাকে আবার কষ্ট দিবে। আরে বাবা কে বলেছে কষ্ট দিব? কখনো কষ্ট দিব না গো আমার সিনিয়র বউ। তোমাকে নিয়ে বিশ্বাস নেই, তোমাদের মতো ছেলেরা শুধু এটাই বলে, কিন্তু পরে ঠিকই আমাদের কষ্ট দেয়। আমি আজকে বিয়ে করব। আহা কি মুশকিল, এরকম পাগলামি করছো কেন? বললাম তো পরে করলে হয় না। হয় না, তুমি বিয়ে করবে কিনা বলো, না হলে কিন্তু আমি সত্যিই চিৎকার করব। ওরে বাবা তুমি যেটা চাও সেটাই হবে। এখন চুপ থাকো তো, আর একটুও কান্না করবে না, আমাকে আদর করতে দাও। এই না, একদম না, এখনো কিন্তু আমাদের বিয়ে হয়নি। হয়নি, হবে। তুমিই তো বললে আজকে বিয়ে করবে, তাহলে এখন আদর করলে সমস্যা কি? আমার লজ্জা লাগে। তাই? ওরে আমার লজ্জাবতী রে। আসো আমার সিনিয়র জানুর লজ্জাটা ভেঙে দেই। ঈশান কথাটা বলতেই নীলাশা মুখটা দুহাত দিয়ে আড়াল করে নেয়। ঈশান নীলাশার হাত সরিয়ে নীলাশার দিকে ঝুঁকতে থাকে। নীলাশার ঠোঁট দুটো কাঁপছে। এরপর ঈশান বলল, এই জানো তোমার ঠোঁট দুটো এইভাবে কাঁপছে কেন? মনে হয় তোমার ঠোঁটে জ্বর হয়েছে। এখন কি হবে? ঈশানের এমন কথা শুনে নীলাশা ঈশানের দিকে তাকিয়ে রইল। এরপর ঈশান বলল, থাক জানো, তোমাকে আর কিছু বলতে হবে না, এখন কি করতে হবে সেটা আমি জানি। এরপর ঈশান নীলাশার কাছে গিয়ে ওর গোলাপি ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়।
এভাবেই কয়েক সেকেন্ড চলল। একটা সময় নীলাশা ঈশানের ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারল না। নীলাশা ঈশানকে বুকের সাথে আঁকড়ে ধরল। আর তারপর আর শুনতে হবে না। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভালোবাসা। দেখা হয়েছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্প। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।